দীর্ঘ 2 বছর পর নিজ দেশে ফিরছে রেহান খান। এয়ারপোর্ট থেকে বের হতেই মায়াকে দেখে রেগে যায় রেহান। মায়ের সামনে এসে ঠাস করে মায়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় রেহান। আর মায়া গালে হাত দিয়ে ছলো ছলো দুচোখ নিয়ে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহানের কাণ্ড দেখে নীলিমা খান, রিফাত খান, রিফতি সহ এয়ারপোর্টে থাকা সকল মানুষ অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে মারলে কেন? মায়ের প্রশ্ন শুনে যেন রেহান আরও বেশি রেগে যায়। রাগে রেহানের চোখ দুটো রক্ত লাল হয়ে যায়। রেহানের চোখ দেখে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তুই এখানে কেন এসেছিস? ঢং করতে নাকি সবাইকে নিজের রূপ দেখাতে? তুমি এসব কি বলছো? তোর তো দেখি সাহস কম না, তুই আমাকে তুমি করে বলছিস? এসব তুই কি বলছিস দাদা ভাই? মায়া আপু তো তোকে ছোট থেকেই তুমি করে বলে। তুই চুপ থাক রিফতি। হ্যাঁ মায়া শোন, আজকে থেকে তুই আমাকে স্যার বলে ডাকবি, বুঝতে পেরেছিস? মায়ার কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রেহান, হচ্ছে কি এসব? তুমি এতদিন পরে দেশে ফিরে কি শুরু করেছো এসব? মাম্মা, আই এম ভেরি টায়ার্ড, সো প্লিজ আর কথা না বাড়িয়ে বাসায় চলো। নীলিমা খান আর রিফাত খান তাদের ছেলের রাগ সম্পর্কে জানেন। রেহান রেগে গেলে আর কোনো কথা শুনে না, তাই কথা না বাড়িয়ে সবাই গাড়িতে গিয়ে বসে। ওয়েট মামা, সবাই গাড়িতে বসবে মানে কি? এই মায়া ও কি আমাদের গাড়িতে করে যাবে নাকি? হ্যাঁ, মায়াও আমাদের সাথে যাবে। এই মায়া যদি আমাদের সাথে একই গাড়িতে যায় তাহলে সরি পাপা, আমি এই গাড়িতে যাব না। তাহলে মায়া আপু যাবে কি করে দাদা ভাই? কেন? অন্য গাড়িতে করে যাবে, না হলে হেঁটে যাবে। রেহান, তুমি এইসব কি বলছো? মায়া কেন বাসায় হেঁটে হেঁটে যাবে? আন্টি প্লিজ, রেহান যা বলছে তাই করো। তোমরা গাড়িতে করে চলে যাও, আমি না হয় রিক্সা, না হয় হেঁটে হেঁটে চলে আসবো। এই তোকে না বলেছি আমাকে তুমি করে বলবি না? তোর মতো মেয়ের মুখে তুমি শব্দটা মানায় না। সো নেক্সট টাইম স্যার না হয় আপনি করে বলবি। দাদা ভাই, এইবার কিন্তু সত্যি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরি, আর ভুল হবে না। আজ থেকে আমি আপনাকে আপনি করেই বলবো। গুড গার্ল। মাম্মা, পাপা, তাহলে বাসায় যাওয়া যাক। তারপর রেহান, তার বাবা মা আর রিফতি গাড়ি করে খানবিলার উদ্দেশ্যে রওনা দেয়। আর বেচারা মায়া তখন করুণ দৃষ্টিতে রেহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রেহান, তুমি এটা ঠিক করোনি। মানছি 2 বছর আগের ঘটনা আমার একটু দোষ ছিল, কিন্তু আমি তো তোমাকে সব সত্যিটা জানানোর জন্য অনেক ট্রাই করেছি। সেদিন তো তুমি আমার কথা শুনো নাই। আচমকা আকাশ কালো হয়ে ঝুম করে বৃষ্টি নামে। সবাই আশ্রয়ের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। মায়া তখনও ঠাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ফেঁকে হেসে দেয়। এতদিন তোমার সময় ছিল, তাই আমি সব কিছু মুখ বুজে সহ্য করে এসেছি রেহান। বাট আর না মিস্টার রেহান খান, আজ থেকে আমার পাল্টা জবাবের জন্য রেডি থেকো। এই বলে মায়া বাসের উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। 2 বছর আগে ঠিক কি এমন ঘটেছিল যার জন্য রেহান মায়াকে দেখে ঠিক এতটা রেগে পাবলিক প্লেসে সবার সামনে মায়ের গালে হাত তুলল? আর মায়াও বাহ, এই গত 2 বছরে মুখ বুঝে সব সহ্য করেছিল। তাই এবার জেনে নেওয়া যাক। ফ্ল্যাশব্যাক। আশা চৌধুরী আর শায়ান চৌধুরীর একমাত্র মেয়ে মায়া চৌধুরী। মায়ের ফ্যামিলি চিটাগাং থাকে অ্যান্ড মায়ের বাবা একজন অ্যাডভোকেট। মায়া দেখতে অনেক সুন্দর, বলিউড নায়িকাদেরও হার মানাবে। গায়ের রং দুধে আলতা, চোখগুলো টানা টানা অনেক মায়াবী, ঠোঁটটা চিকন গোলাপি, সব মিলিয়ে যেন একটা মায়াবী পরী। প্রথম দেখাতে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাওয়ার মতো। মায়া স্কুল লাইফ শেষ করে সবেমাত্র কলেজ লাইফে এসেছে। ইতিমধ্যে অনেক ছেলে মায়াকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। মাম্মি, আমি আর এখানকার কলেজে পড়বো না। আশা, তাহলে তুমি কোথায় পড়বে? নীলিমা আন্টিদের ওইখানে। কি ব্যাপার মায়া, তুমি হঠাৎ তোমার আন্টির বাসায় পড়তে চাইছো? কজ ওইখানকার কলেজের স্টাডি ভালো হয় তাই। ওকে, তোমার পাপ্পা আর আন্টির সাথে আগে কথা বলেনি? থ্যাংক ইউ মাম্মি।
হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। যাও সাবান নিয়ে নাও। পাপ্পা যদি বাসায় এসে দেখে তার একমাত্র আদুরে মেয়ে এখনো সাবান নেয়নি, তাহলে আমাকে বকা দেবে। আমি তোমার জন্য তোমার পাপার কাছ থেকে বকা শুনতে পারবো না। রেগে যাচ্ছ কেন মাম্মি? তুমি না আমার সোনা মা। এত ঢং করতে হবে না। তুমি এখন শাওয়ারে যাও। ওকে মাই সুইট মাম্মি। মায়া শাওয়ার নিতে চলে যায় আর আশা চৌধুরী কিচেনে মায়ের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তখনই মায়ের ডাক পড়ে, মামনি লাঞ্চ রেডি হয়ে গেছে, খাবার টেবিলে আসো। আসছি মাম্মি। মায়া মোবাইল হাতে নিয়ে অনিতাকে টেক্সট করে, আনু প্লিজ বই না আমার, বিকেলে কেন যাব তোর বাসায়? প্লিজ প্লিজ বল, আমায় ভয় লাগতেছে। 5 মিনিট পর, বেব, সেটা এখন বলা যাবে না, কজ এখন যদি বলে দেই তাহলে তো সেটা আর সারপ্রাইজ হলো না। সো সেটার ব্যাপারে এখন বলতে পারবো না, বিকেলে আসলে সচক্ষে দেখতে পারবে। মেরি সুইট হার্ট, মেরি সুইট বেহেনা। এখন আর টেক্সট দিয়ে ডিস্টার্ব করো না। বাই বাই। শাকচুন্নি কালাবান্দর ওগান্ডা হনুমান, আজ তো বজ্জাতের হাড্ডি, তোরে এখন আমি সামনে পেলেই কাঁচা চিবিয়ে খাইতাম। আমারে টেনশনে রাখে বলে কি না সারপ্রাইজ। তোর সারপ্রাইজের কুষ্টি মারি। দূর বাবা, আমি এত ভকভক করতেছি কেন? যাতে এত কথা বলতেছি সে তো শুনছেই না। এই অনুর বাচ্চারে নিয়ে আমি পাগল হয়ে যাব। তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি তো মাম্মি, এত চেঁচামেচি করতেছো কেন? আজীব। আশি আশি করে তো দিন পার করে ফেললে। তোমাদের বাবা মেয়েকে নিয়ে আমি আর পারি না। তোমরা নিজেরা তোমাদের মন মর্জি মতো চলো। আর আমি যে তোমাদের জন্য হেসেল সামলাতে সামলাতে হিমশিম খাই, তা তো তোমাদের বাবা মেয়ে চোখে পড়ে না। মায়া জিহ্বায় কামড় দিয়ে, এই রে সেরেছে, কার উপর রাগ করে কাকে রাগ দেখাই ফেলেছি। মাম্মি তো হ্যাপি রেগে গেছে, তাড়াতাড়ি গিয়ে রাগ কমাতে হবে। মায়া তড়ি ঘুরে করে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে মায়ের কাছে যাচ্ছে দেখেই, আরে আরে মায়া, কি করছো? কি পড়ে হাতে পায়ে চোট পাবে তো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামো। মাম্মি কিছু হবে না, এই তো আমি সিঁড়ি পার করে ফেলেছি। মায়া তার মাকে জড়িয়ে ধরে বলে, অ্যাকচুয়ালি মাম্মি হয়েছে কি, হ্যাঁ বলো কি হয়েছে। আসলে আনিতা একটু আগে কল করে বলেছে আজকে বিকেলে ওদের বাসায় যেতে, কি যেন একটা সারপ্রাইজ আছে। বাট কি সারপ্রাইজ সেটা তো বলেনি, কল কেটে দিয়েছে। তাই একটু রাগ হয়ে গিয়েছিল, তাই মানে তখন ওইভাবে রিয়েক্ট করে ফেলেছি। সরি মাম্মি। ওলে ওলে, আমার পাগলি মামনিটা সরি বলতে হবে না, ইটস ওকে। মাম্মি তো জানে তার মামনি রেগে গেলে এই রকম একটু বিহেভ করে। লাভ ইউ মাম্মি, আমার সোনা মা। লাভ ইউ টু মামুনি। মায়া আশা চৌধুরী আর শয়ন চৌধুরীর একমাত্র মেয়ে হওয়ার সুবাদে তারা মায়াকে অনেক স্নেহ করেন। সবসময় মায়ের সব আবদার পূরণ করতেই সর্বদা চেষ্টা করে। ছোটবেলা থেকেই মায়াকে চোখে হারায় তার বাবা মা। সবকিছুর আগে তারা দুইজন মায়াকে প্রাধান্য দেয়। মায়া একটু বদমেজাজি আর জেদি, বাট সবার সামনে না, শুধু নিজের বাবা মায়ের সামনেই নিজের রাগ মেজাজ দেখায়। সাথে বাবা মাকেও যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে। মায়া তার মাকে এখনো জড়িয়ে ধরে সোফায় বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় মায়া বস থেকে দৌড়ে দরজা খুলে দেয়। আরে আজকে আমার মায়া মামনি বুঝি আমার জন্য ওয়েট করতেছিল? মোটেও আমি তোমার জন্য ওয়েট করছি না। আরে আমি জানি তো আমার মায়া মামনি আমার জন্য ওয়েট করতেছিল যে তার পাপা কখন বাসায় আসবে। জানোই যখন তখন লেট করে বাসায় ফিরলে কেন? আজকে এক কেসের ঝামেলা ছিল তাই লেট হয়ে গেছে মামনি। এই দেখো মামনি, পাপা কানে ধরছি, আর লেট করে বাসায় ফিরবো না। হয়েছে হয়েছে, আর কানে ধরতে হবে না, এবারের মতো ক্ষমা করলাম। নেক্সট টাইম এমন করলে পানিশমেন্ট দেব। ওকে, আর এমন লেট করবো না। বাই দা ওয়ে, আজকে দেখি আমার মায়া মামনি একটু সেজে গুজে আছে, ব্যাপার কি? পাপমা একদম নজর দিবে না, ছুঁয়ে দাও আমাকে। ওকে ওকে, নজর দিব না। আমার দিক থেকে চোখটা একটু সরিয়ে নাও মামনি, আমার ভয় লাগছে।
তোমাদের বাবা মেয়ের প্রেম আলাপ শেষ হয়ে থাকলে এইবার একটু খাবার টেবিলে এসে লাঞ্চটা করে আমাকে উদ্ধার করো প্লিজ। আমার তো ক্ষুধা লাগছে তো। মাম্মি, দিলি তো আমার আর পাপার প্রেমের 12টা বাজিয়ে। কত সুন্দর প্রেম আলাপ করেছিলাম। হয়েছে হয়েছে, পাপার সাথে আর এত প্রেম আলাপ করতে হবে না, অনেক বেলা হয়েছে। তারপর তিনজনেই লাঞ্চ শেষ করে নিজের রুমে চলে যায়। মায়ের রুমে গিয়ে বিছানায় গা এলে দিতেই ঘুমিয়ে পড়ে। বিকেল 5টায় মায়ের মোবাইলে কল বেজে ওঠে। মায়া ঘুম ঘুম চোখ নিয়ে মোবাইল স্ক্রিনে নাম্বারটা দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। নিমিষে ঘুম পড়ে ওদাও হয়ে যায় মায়ার। অনিতা আবারও কল করতেই মায়া কল ব্যাক করে। মায়া, কই তুই? 5টা বেজে গেল আর তুই এখনো এলি না? সরি ইয়ার, ঘুমিয়ে পড়েছিলাম। তুই মাকে জাস্ট 20টা মিনিট সময় দে, আমি এক্ষুনি আসতেছি। ওকে, জাস্ট 20 মিনিট, কিন্তু এর থেকে বেশি না। থ্যাংক ইয়ার, আমি আসছি। বাই বাই বেব। মায়া কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে ড্রয়িং রুমে যায়। মাম্মি পাপা কোথায় তোমরা? আমি অনিতার বাসায় যাচ্ছি। মায়া গাড়ি নিয়ে অনিতার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর অনিতার বাসায় এসে পৌঁছায়। ডোরবেল বাজাতেই কেউ একজন এসে দরজা খুলে দেয়। বাসায় প্রবেশ করেই অবাক হয়ে যায়। পুরো বাসাটা অন্ধকার হয়ে আছে। মায়া একটু ভয় পেয়ে যায়। বাসায় কেউ আছো? মায়া অন্ধকারে ভয় পায়। মায়া কারো সারা শব্দ না পেয়ে আবারও বলে ওঠে, অনিতা, আঙ্কেল, আন্টি, তোমরা সবাই কোথায়? মায়া আবার একটু সামনে এগিয়ে দেখে কেউ একজন হাতে একটা মোমবাতি নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। মায়ার আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না। মায়া এইবার জোরে চিৎকার করে বলে ওঠে, এই, তুমি আমার দিকে আর এগিয়ে আসবে না। এখানে দাঁড়িয়ে থাকো, না হলে খুব খারাপ হয়ে যাবে। মায়া কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে পাই অনিতা তার সামনে একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার মায়া। সাথে সাথেই বাসার সব লাইট অন হয়ে যায়। বাসাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। অনিতার বাবা মা আর তার কয়েকটা ফ্রেন্ড পাশের রুম থেকে বেরিয়ে এসে বলে ওঠে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মায়া। মায়া খুশি হয়ে অনিতাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বনু, আমার তো মনেই ছিল না যে আজ আমার বার্থডে। আমি জানতাম তো যে তোর এটা মনে থাকবে, তাই তো সারপ্রাইজ দিলাম। থ্যাংক ইউ শাকচুন্নি। আজকের পর তো না তোর বার্থডে আর সেলিব্রেশন করতে পারবো না, আর তোর মুখ থেকে শাকচুন্নি ডাক শুনতে পারবো। এই কথার মানে কি আনু? মানে টানে কিছু না, কেকটা কাট। আমি অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ও শিওর? মায়া কেক কেটে প্রথমেই অনিতাকে খাইয়ে দেয়। তারপর একে একেই অনিতার বাবা মা, আয়ুষ, মিষ্টি, সিফাত, ঐশীকে সবাইকে খাইয়ে দেয়। সবাইও মায়াকে কেক খাইয়ে দেয়। মাম্মি পাপা আমার কথা কি ভুলে গেছে? তা কি করে সম্ভব? এটা কি করে ভুলে গেল ওরা? রাত 10টা। সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। অনিতার আব্বু এসে সবাইকে বলে, সবাই মিলে ডিনার শেষ করে যে যার বাসায় চলে যায়। আনু, আজকে বরং যাই, অনেক দেরি হয়ে গেছে। মাম্মি পাপা টেনশন করবে। আচ্ছা, সাবধানে যাস। বাসায় পৌঁছে আমাকে একটা কল দিস। ওকে দিব। রাত 11টা 5 মিনিটে মায়া বাসায় এসে ডোরবেল বাজাতেই মায়ের পাপ্পা দরজা খুলে দেয়। মায়া তার পাপ্পার দিকে তাকিয়ে বাঁকা হেসে বাসার ভেতরে ঢুকে যায়। মায়ের পাপ্পা দরজা লক করে পেছন ফিরে দেখে মায়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, আর মায়ের মা সোফায় বসে আছে। দাঁড়াও মায়া মামনি। আমি দাঁড়িয়ে বললাম, কিছু বলবে বাবা? এত দেরি করে বাসায় ফিরলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? আমি তো কিছু জিজ্ঞেস করছি তোমাকে। সরি বাবা। এখন রাত কয়টা বাজে মায়া? সরি তো বাবা। আর কথা না বলে যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। মায়া আর কিছু না বলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে এগিয়ে মায়া দরজা খুলতে মায়ের শখ। মায়ের পুরো রুমটা গোলাপ আর বেলুন দিয়ে সাজানো, আর বেডের পাশে টি টেবিলের উপর গোলাপের পাপড়ি, তার মাঝে তার ফেভারিট চকলেট কেক। পেছন থেকে মায়ের বাবা মা জোরে জোরে বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মায়া মামনি। হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ মায়া মামুনি। মায়া দৌড়ে গিয়ে তার বাবা মা দুজনকে জড়িয়ে ধরে বলে, আমি তো ভেবেছিলাম তোমরা আমার বার্থডে। তোমার বার্থডে আমরা কি করে ভুলে যাব বলো তো? এই দিনেই তো তুমি আমাদের কোল আলো করে এসেছো। চলো এবার কেকটা কেটে নেবে। মায়া কেক কেটে তার বাবা মা দুজনকে খাইয়ে দেয়। আমার গিফট কোথায় পাপ্পা? এই যে তোমার গিফটের কথা ভুলে গেছি। না মায়া, তোমার গিফট হচ্ছে তুমি কাল সকাল 6টায় ঢাকায় তোমার নীলিমা আন্টির বাসায় যাচ্ছ। সত্যি পাপ্পা? 3 সত্যি। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে আমি আর তোমার মাম্মি তোমাকে স্টেশনে নিয়ে আসবো, ওকে? মায়ের মা বাবা দুইজনেই মায়াকে গুড নাইট বলেই নিজেদের রুমে চলে যায়। মায়া খুশিতে অনিতাকে কল দেয়। 2বার রিং হওয়ার পর অনিতা কল রিসিভ করে। হ্যালো শাকচুন্নি বেব। তুই আর কোনো দিনও শুধরাবি না। আমি শুধরে গেলে ওকে কে চালাবি? তাও ঠিক। ঠিক মতো বাসায় গেছিস তো? হ্যাঁ শোন না, তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। আমি জানি তুই কি বলার জন্য কল দিয়েছিস। আন্টি আমাকে সব বলেছে। এখন তুই জামা কাপড় সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নে। গুড নাইট। অনিতা এক নিঃশ্বাসে সব বলে মায়াকে। কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়, কারণ আর কিছুক্ষণ কথা বললেই নিজেকে আর সামলাতে পারবে না, কান্না করে দিবে। মায়া অনিতার কথা শুনেই ভেবাচেকে খেয়ে যায়। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে, সব জিনিসপত্র একটা সুটকেসে গুছিয়ে নেয়। তারপর মায়ের রুমে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। সকাল 6টা, মায়ের মাম্মি পাপার ডাকাডাকিতে ঘুম ভাঙে। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে একটা ব্ল্যাক কালারের টপস, হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরে নেয়। চোখে গাঢ় কাজল, ঠোঁটে রেড লিপস্টিক, চুলগুলো ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে নেয়। সম্পূর্ণ রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে মায়ের মাম্মি পাপ্পা ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। মায়া একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, গুড মর্নিং মামি পাপ্পা। গুড মর্নিং মায়া মামুনি। তারপর ব্রেকফাস্ট করে আশা চৌধুরী আর শয়ন চৌধুরী মায়াকে নিয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে এসে পৌঁছাতে 30 মিনিট লাগে। এই 30 মিনিটে মায়া আর তার মামি পাপ্পা কেউ কারোর সাথে কথা বলেনি। মায়া, তুমি তোমার নীলিমা আন্টির বাসায় পড়তে যাচ্ছ, বেড়াতে না। এইটা মাথায় রাখবে। কোনো দুষ্টামি করবে না। ওনারা যেভাবে চলতে বলবে ঠিক সেভাবে চলবে। আমাদের যেভাবে মেনে চলো ওদেরকেও সেভাবে মেনে চলবে। ওকে পাপ্পা। আর হ্যাঁ, আমি যেন তোমার নামে ওনাদের কাছে কোনো কমপ্লেন না পাই। ওকে পাপ্পা। মায়া তার মামি পাপার দিকে তাকিয়ে দেখে তার মাম্মি তার থেকে দূরে দাঁড়িয়ে নীরবে কান্না করছে। মাম্মি কান্না করতেছো কেন? তুমি জানো না তুমি কান্না করলে আমারও কান্না পায়? কান্না করছি সাদে? তুমি তোমার আন্টির বাসায় চলে যাচ্ছ। আমি তো সারা বাসায় একা হয়ে যাব। সারাদিন আমার কি করে সময় কাটবে? কে আমার দুষ্টামি করবে? মাম্মি তুমি এমন করে কান্না করলে আমি কি যাব বলো তো? আমি চলে গেলে কি হবে? তোমার জন্য তো পাপা আছে তাই না? এইবার একটু হাসো তো। মায়া ট্রেনে উঠে নিচের কেবিনে গিয়ে বসে পড়ে। জানালার দিকে তাকাতে দেখে তার মাম্মি আর পাপা তার দিকে তাকিয়ে আছে। সাবধানে যেও, আর বাসায় পৌঁছে একটা কল দিও। ওকে পাপা। ট্রেন ছেড়ে দিয়েছে। মায়া হাত তুলে তার মামি পাপাকে বিদায় জানাচ্ছে। একটু দূরে গিয়ে তাকাতে মায়া দেখে অনিতা দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে কান্না করছে। মায়া তৎক্ষণাৎ অনিতাকে ডাক দেয়, কিন্তু ততক্ষণে অনিতার থেকে ট্রেন অনেকটা দূরে চলে আসে। মায়া 2 গেলেই হাত দিয়ে ভাবছে, শাকচুনিটা স্টেশনে এলো কিন্তু আমার সামনে এলো না কেন? আর কাঁদছিল কেন? ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক। যাক এখন এসব বাদ, এসব নিয়ে পরেই ভাবা যাবে। মায়া জানালা দিয়ে বাইরের পরিবেশটা মুগ্ধ হয়ে দেখছে। আর ট্রেন নিজের আপন গতিতে চলছে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করেই খানবিলাতে এসে পৌঁছায়। বাসার ডোরবেল বাজাতেই নীলিমা খান দরজা খুলে দেয়। মায়া নীলিমা খানকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছো নীলু আন্টি? এই তো ভালো। তুমি কেমন আছো মায়াপুরী? আমিও ভালো। মায়া বাসের ভেতরে প্রবেশ করে দেখে রিফাত খান সোফায় বসে আছে। ওনার পাশে রিফতি। দৌড়ে গিয়ে রিফতা খানের পাশে বসে।
আঙ্কেল কেমন আছে? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভালো। মায়া আর রিফতের সাথেও কিছুক্ষণ কথা বলার পর নীলিমান্টি বলে, যাও তোমার মায়া আপুর রুমটা দেখিয়ে দাও। আর মায়া পরি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেকটা পথ তো জার্নি করে এলে, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবে। ওকে আন্টি। আন্টি না, আজ থেকে খালামণি বলে ডাকবে, ওকে? ঠিক আছে, আজ থেকে তোমাকে আর আন্টি বলে ডাকবো না, খালামণি বলে ডাকবো। তারপর রিপ্তি মায়াকে নিয়ে উপরে চলে যায়। কিছু দূরে যেতেই মায়া একটা রুম দেখিয়ে বলে, রিপ্তি, এটা কার রুম? এটা রেহান ভাইয়ার রুম, তোমার রুম পাশেরটা। ও, রেহান ভাইয়া কোথায়? তাকে তো দেখলাম না। ভাইয়া একটু বাইরে গেছে, লাঞ্চের সময় চলে আসবে। তুমি এখন রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। মায়া রুমে গিয়ে সুটকেস থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনেক সময় শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, মাথা থেকে টাওয়ালটা খুলে মোবাইল হাতে নিয়ে পাপার নম্বরে কল দেয়। হ্যালো পাপ্পা। মায়া মামনি, ঠিক মতো বাসায় গিয়েছো? কোনো অসুবিধা হয়নি তো? না পাপা, আমি একদম ঠিক মতো বাসায় এসেছি অ্যান্ড কোনো প্রবলেম হয়নি। মায়া তার মাম্মি পাপার সাথে কিছু সময় কথা বলেই কল কেটে দেয়। খুব খিদে পেয়েছে, সকালে যে বাসায় ব্রেকফাস্ট করেছি আর তো কিছুই খাওয়া হয়নি। নিচ থেকে খাবারের গন্ধ আসতেই মায়া দৌড়ে কিচেনে চলে যায়। খালামণি, কি রান্না করেছো? পোলাও, চিকেন, রুই মাছ আর সব শেষে তোমার পছন্দের পায়েস। উফ খালামণি, তোমার এখনো মনে আছে আমার পায়েস পছন্দ যে? মনে আছে। তুমি এখন ডাইনিং টেবিলে যাও, আমি লাঞ্চ দিচ্ছি। মায়ের ডাইনিং টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর নীলিমা খান লাঞ্চ নিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখে। রিপ্তি, তোমার পাপ্পাকে নিয়ে খেতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে আম্মু, আসছি। সবাই মিলে লাঞ্চ করে নেয়, যে যার মতন রুমে চলে যায়। রেহান তখনও আসেনি। মায়ের রুমে যাওয়ার সময় রেহানের রুমের কথা মনে পড়তেই রেহানের রুমে ঢুকে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো, বেডের পাশে সোফা আছে, আরেক কর্নারই একটা স্টাডি টেবিল, তার উপর অনেকগুলো বই সুন্দর করে সাজানো। বইয়ের পাশে একটা কম্পিউটার ও এসি আছে। বেডের ওপর একটা ল্যাপটপও আছে। মায়া বেডের ওপর উঠেই ল্যাপটপটা অন করতেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! এই মেয়ে, এই কে তুমি? তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢুকে আমার বেডের উপর উঠে আমারই ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছো? মায়া পেছনে ফিরে তাকিয়ে শক। একটা খুব সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে, লম্বায় 6 ফুটের মতন হবে, গায়ের রং ফর্সা, চুলগুলো স্পাইক করা, কপালে কিছুটা ঘাম, সাদা কালারের শার্ট পরা, শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, সব মিলিয়ে একটা অসাধারণ সুদর্শন পুরুষ। মায়া হা করে তাকিয়ে আছে। আরে মায়া, তুই এখানে কখন এলি? রেহান ভাইয়া? কখন এলি আমাদের বাসায়? আরও ঘন্টাখানিক আগে। বাই দ্য ওয়ে, রেহান ভাইয়া তোমাকে তো চেনা যাচ্ছে না, আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। তুইও? মায়া, আমার রুমে আমার পারমিশন ছাড়া একদম আসবি না, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। কি এমন ইম্পর্টেন্ট জিনিস আছে যার জন্য আমি তোমার রুমে আসতে পারবো না? সেটা তোর এখন না জানলেও চলবে, এখন নিজের রুমে যা। মায়া মুখ ভেঙচি দিয়ে চলে যায়। পরের দিন মায়া রেহানের কলেজে ভর্তি হয়ে যায়। মায়া রেহানের ফ্রেন্ড রাফি, ফাহাদ, মাহিম, লিজা, মিথিলার সাথে পরিচিত হয়ে নেয়। মায়ের সাথে তাদের ক্লাসের কয়েকজনের পরিচয় হয়, নেশা, নুসরাত, শিলা। 2 মাস পর মায়া ঢাকাতে এসেছে। 2 মাস কেটে গিয়েছে। মায়ের দিন খুব ভালোই কাটছে। সারাদিন কলেজের বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, বাসায় এসে রিফতি, নীলিমা খালামণি, আঙ্কেলের সাথে আড্ডা। এই 2 মাসেই রিয়ানের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে মায়ের। নেশাকে পেয়ে মায়ের রীতিমতো অনিতাকে ভুলেই গিয়েছে। একদিন রাতেই মায়ের ফোনে কল আসে। মায়া ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে খুব অবাক হয়। আজকে অনেক দিন পর অনিতা তাকে কল করেছে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে। হ্যালো আনু শাকচুন্নি, কেমন আছিস? কিরে শাকচুন্নি, কথা বলছিস না কেন? অনিতা আর চুপ করে থাকতে পারেনি, কান্না করে দেয়। মায়া বেশ ভালো মতন বুঝতে পারে অনিতা কেন কান্না করছে। মায়া যখন চিটাগাং থাকতো
তখন মায়া কোনো কারণে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিলেই তখন অনিতা কল করে বা সামনাসামনি দাঁড়িয়ে কথা বলার জন্য কান্না করত। মায়া এতদিন অনিতার সাথে কথা বলেনি, কোনো খোঁজ খবরও নেয়নি। সরি বেব, আই অ্যাম রিয়েলি সরি, প্লিজ কান্না করিস না। মায়া, তুই কি করে পারলি আমাকে ভুলে যেতে? তুই খুব ভালো করে জানিস আমি তোর সাথে কথা না বলে একদিনও থাকতে পারি না। সরি তো বেব, অ্যাকচুয়ালি এখানে এসে কলেজ নিয়ে বেশি বিজি হয়ে গিয়েছিলাম। সরি, অনেকগুলো সরি। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। এখন কেমন আছিস সেটা বল। বেশ ভালো, তুই কেমন আছিস? মায়া অনিতা আরো বেশ কিছুক্ষণ কথা বলার পর এক পর্যায়ে অনিতা বলে, মায়া শোন না, তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হয় না। তুই কি এখন ফ্রি আছিস? একদম ফ্রি আছি, তুই বল। কথাটা ঠিক কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। যেভাবে ইচ্ছে হয় সেভাবে বল। অ্যাকচুয়ালি তুই ঢাকা যাওয়ার 3-4 মাস আগে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। রোজ ওর সাথে কথা হতো। বেশ কয়েকদিন কথা বলার পর ছেলেটা আমাকে প্রপোজ করে। ছেলেটা সুন্দর আর অনেক সুন্দর করে কথা বলে, তাই আমিও প্রপোজটা অ্যাকসেপ্ট করিনি। আমাদের রিলেশনটা খুব ভালোই চলছিল। একদিন হঠাৎ করে ও বলে, কি বলছে? তুই ঢাকায় চলে যাওয়ার আগের দিন আমাকে বলে ও নাকি আমার সাথে টাইম পাস করছে। বাট দোস্ত, আমি তোকে সত্যি সত্যি ভালোবেসেছি। ওয়েট, তুই আমাকে এসব কথা আগে বলিসনি কেন? ছেলেটার নাম কি অ্যান্ড থাকে কোথায়? আসলে তোকে বলার সাহস পাইনি। রাফি, ঢাকায় থাকে। হোয়াট দ্য? হুম। তুই এখন কান্না থামা। তোর কাছে ছেলেটার কোনো পিকচার থাকলে এক্ষুনি সেন্ড কর। ওকে। অনিতা কল কেটে দেয়। 2 মিনিট পর অনিতা ছেলেটির পিক মায়াকে সেন্ড করে। মায়া তো ছেলেটাকে দেখে পুরাই শক, যেন আকাশ থেকে পড়েছে। এ কি, এটা তো রেহান ভাইয়ার ফ্রেন্ড রাফি ভাইয়া। এটা কি করে পসিবল? মায়া অনিতাকে কল দেয়। আনু, তুই কি শিওর যে এই ছেলেটাই তোকে ধোঁকা দিয়েছে? আই এম 100% শিওর। ওকে, তুই এখন নিজের কান্না থামা, একদম কান্না করবি না। ব্যাপারটা আমি দেখতেছি। ওকে। মায়া কল কেটে দিয়ে নিচে গিয়ে সবার সাথে ডিনার করে নেয়। কারোর সাথে কোনো কথা না বলে ডিনার শেষ করে নিজের রুমে চলে আসি। ব্যাপারটা রেহান লক্ষ্য করলেও কিছু বলে না। পরের দিন সকালে মায়া ঘুম থেকে উঠে কোনো রকম ব্রেকফাস্ট করে তড়িঘড়ি করে কলেজে চলে যায়। কলেজে এসে দেখে রাফি, মাহিম, লেজা, মিথিলা ক্যাম্পাসে বসে গল্প করছে। রাফিকে দেখে মায়া অনিতার কথা মনে পড়তেই রাফির প্রতি রাগ হয়। মায়া নেশাকে নিয়ে ক্লাসে চলে যায়, মন দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে মায়া মিথিলার কাছে যায়। মিথি আপু, আজকে ফাহাদ ভাইয়া আসেনি? না রে, কল করেছিলাম কলেজে কেন আসিস না জানতে। বলল ও নাকি একটু অসুস্থ, তাই আসতে পারেনি। ও আচ্ছা, তোমরা তাহলে গল্প করো, আমি বরং বাসায় যাই। মায়া ক্যাম্পাস থেকে বেরিয়ে আসার সময় পেছন থেকে রাফি ডাক দেয়। ওই মায়া, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। মায়া একবার পেছন থেকে ফিরে আবার হাঁটা দেয়। রাফিকে কোনো পাত্তা না দিয়ে আজ 3 দিন হয়ে গেল কলেজে যায় না। সারাদিন বাসায় বসে অনিতার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো ভাবছে। এটা কি করে পসিবল? রাফি ভাইয়া এটা কি করলো? কি করে আনিতার মতো একটা মেয়েকে ঠকিয়েছে? সব বিষয়গুলো জোট পাকানো। অন্যদিকে মায়া কেন কলেজে যাচ্ছে না তা নিয়ে টেনশনে মরছে রাফি। বেশি টেনশন না নিতে পেরে রাফি রোহানকে কল দেয়। কয়েকবার রিং হওয়ার পর রোহান কল রিসিভ করে। মামা কেমন আছিস? ভালো। হঠাৎ কি কারণে আমাকে কল দিলি? না মানে তেমন কিছু না। তেমন কিছু না মানে অনেক কিছু। মেইলি ঢং না করে কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। মায়া কলেজে আসছে না কেন জানিস? ওর কি কিছু হয়েছে? জানি না। বাই দ্য ওয়ে, তুই আবার কখন থেকে কল করে মায়ের খোঁজ খবর নেওয়া শুরু করেছিস বলতো? রাফি আর কিছু না বলে কল কেটে দেয়। মায়াপুরি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, শুধু একবার কলেজে এসো। মায়াপুরি, লাঞ্চ রেডি, খাবে, আসো। আসছি খালামণি। মায়া ডাইনিং টেবিলে এসে একটা চেয়ার টেনে রেহানের সামনে বসে পড়ে।
কিরে মায়া, তুই এই কয়দিন কলেজে যাচ্ছিস না কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, কাল থেকে কলেজ চলে যাস। ওকে। মায়া লাঞ্চ শেষ করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে চলে যায়। ছাদে একটু ভালো লাগছে। গত 5 দিন অনিতার আর রাফির ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতেই মাথায় ঝিম ধরে গিয়েছে। মায়া এক ধ্যানে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা নেমে আসছে। সাদা মেঘগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আর কালো মেঘগুলো সর্বদিক ছড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ছে। মায়া নীরব মনে সূর্য অস্ত দেখছে। একটু পর সব দিক অন্ধকার হয়ে আসছে। মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাদ থেকে নেমে আসে। রুমের দিকে যেতেই মায়ার রেহানের রুমে নজর পড়ে। রেহান সোফায় বসে ল্যাপটপ নিয়ে কি যেন করছে। মায়া রেহানের রুমের দরজায় টোকা দেয়। কে ওখানে? ভাইয়া ভিতরে আসবো? আয়। মায়া রুমের ভেতরে এসে রেহানের সামনে দাঁড়ায়। ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে। বল। ভাইয়া, রাফি ভাইয়া কেমন ছেলে? রেহান মায়ের প্রশ্ন শুনে ল্যাপটপটা অফ করে মায়ের দিকে তাকায়। রাফি কেমন ছেলে মানে? কেমন ছেলে বলতে ওনার স্বভাব কেমন? প্রেম টেম করে নাকি? রাফির ব্যাপারে তোকে এত কিছু জানতে হবে না। তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। গেট লস্ট। নিজের ফ্রেন্ডের ব্যাপারে কেউ আস্ক করলে কেউ এভাবে রিয়েক্ট করে, তা তো আজ ফার্স্ট দেখলাম। আজ তো হিংসুটে একটা। আমি হলে ফটফট করে সব বলে ফেলতাম। মায়া রেহানের রুম থেকে সোজা ড্রয়িং রুমে চলে যায়। মায়া চলে যাওয়ার পর রেহান দেওয়ালে সজোরে নিজের সব শক্তি দিয়ে ঘুষি মারে। পরের দিন মায়া কলেজে চলে আসে। ক্যাম্পাসে ঢুকতেই কোথা থেকে আচমকা রাফি এসে মায়ের সামনে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে প্রপোজ করে। আই লাভ ইউ মায়া, ডু ইউ লাভ মি? মায়া আশেপাশে তাকিয়ে দেখে, তেমন কেউ মায়ের নজরে পড়েনি। পুরো কলেজ ফাঁকা, তেমন কেউই আসেনি। রেহানও আসেনি। এই মুহূর্তে মায়ের মাথায় দুষ্টবুদ্ধি কাজ করত। বড়া উগান্ডা হাতি আমার বইনেরে কাদাইয়া এখন আসছে আমারে প্রপোজ করতে। দাঁড়া উগান্ডা হাতি, তোর প্রেম করার শখ আমি মেটাচ্ছি। আমার ফ্রেন্ডকে যত কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ বেশি আমি তোকে কষ্ট দিব। তার আগে তোকে একটু নাচিয়ে নেই। প্লিজ মায়া, অ্যাকসেপ্ট মাই প্রপোজাল প্লিজ। কি বলেছেন ভাইয়া? আমি ঠিক শুনতে পাইনি। মায়া লাভ ইউ, ডু ইউ লাভ মি? দুঃখিত ভাইয়া, আমি বাঙালি মেয়ে, ইংরেজি তেমন একটা বুঝি না। দয়া করে যদি আপনি ওই ইংরেজি অর্থগুলো বাংলায় বলেন তাহলে আমি বুঝতে পারবো। মায়ের কথা শুনে রাফি উঠে দাঁড়িয়ে বলে, মায়া, তুমি কি আমার সাথে ফান করতেছো? একদমই না। আমি কেন শুধু শুধু আপনার সাথে মজা করব বলুন তো? আপনি কি আমার পালতো ভাই হন নাকি? বেচারা রাফি মায়ের কথায় হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারছে না। ওকে, আমি বাংলায় বলতেছি। জি বলুন। আমার প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি এই অধমকে একটু ভালোবাসবে? আমি তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি নিজের জীবন সঙ্গিনী হিসেবে আমার পাশে চাই। তুমি কি সারা জীবন আমার পাশে আমার জীবন সঙ্গী হিসেবে থাকবে? মায়া রাফির কথা শুনে পুরো থ হয়ে যায়। এই সুন্দর করে বাংলা ভাষায় প্রপোজ করলো, এই জন্যই মনে হয় শাকচুন্নিটা ওর মিথ্যা প্রেমের জালে আটকে পড়ে গিয়েছিল। এই খাটাস শাকচুন্নিটাকে বলে টাইম পাস করেছিল। কি হলো মায়া, বলো, আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে? হ্যাঁ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। তেমন বড় কোনো শর্ত না, শুধু আমাদের সম্পর্কের ব্যাপারে যেন কেউ জানতে না পারে। ব্যাস এইটুকু? একটু, কিন্তু কেউ যদি গুণাক্ষরেও টের পায় তাহলে সেদিনই ব্রেকআপ। রেহান, ফাহাদ, লিজা, মিথিলা ওদেরকেও জানানো যাবে না? কাউকে না, মানে কাউকে না। ওকে ডান, কেউ জানবে না। ওকে। ইতিমধ্যেই কলেজের সবাই চলে এসেছে। নেশাও চলে এসেছে। নেশা মায়ের সামনে আসতেই নেশার পিঠে চাপড় দেয় মায়া। কি রে, মারলি কেন? ইচ্ছে হয়েছে তাই মারছি। আজকে আসতে এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল তাই। ও আচ্ছা, ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর দুই বেস্টু ক্লাস করতে চলে যায়। ক্লাস শেষে মায়া আর নেশা ক্যাম্পাসে একটা বেঞ্চে বসে।
তারপর মায়া, নেশা, অনিতা আর সবাইকে রাফির ব্যাপারে বলে। অ্যান্ড মায়া এখন রাফির সাথে কি করবে সেটাও বলে। সব শুনে নেশা বলে, এই কাজটা করা কি আদৌ ভালো হবে মায়া? অবভিয়াসলি ঠিক হবে। ও যেটা আমার ফ্রেন্ডের সাথে করেছে তার জন্য ওকে তো পানিশমেন্ট পেতেই হবে। ওকে যা, তুই যা ভালো মনে করিস তাই কর। মায়া আর নেশা আরও কিছুক্ষণ গল্প করে যে যার মতন বাসায় চলে যায়। মায়া বাসায় এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে নেয়। তারপর সাদে গিয়ে অনিতাকে কল দেয়। 3 বার রিং হওয়ার পর অনিতা কল রিসিভ করে। মায়া অনিতাকে সব খুলে বলে, আর রাফিকে ভালোভাবে চেনে সেটাও বলে। সব শুনে অনিতা বলে, দোস্ত, রাফিকে পানিশমেন্ট দিতে গিয়ে তুই কিছু ভুল করে বলিস না প্লিজ। রাফি কোনো ক্ষতি করিস না, আমি ওকে সত্যি খুব ভালোবাসি রে। ও তোকে ঠকানোর পরেও ওর প্রতি তোর এত ভালোবাসা আসে কোথা থেকে? সেটা তুই বুঝবি না, বিকজ তুই এখনো কাউকে ভালোবাসিস নি। তাই যেদিন বাসবি সেদিন ঠিক বুঝতে পারবি। ওকে, তোমার বন্ধুর কোনো ক্ষতি করবো না, ডোন্ট ওয়ারি। ওরা আরও কিছু সময় কথা বলে। তারপর মায়া কল কেটে দেয়। মায়া ছাদ থেকে নেমে রুমে এসে বিছানায় গা এলিতে ঘুমিয়ে পড়ে। কেটে যায় আরও 5টা মাস। মায়া ঢাকা এসেছে, সব মিলে 7 মাস হয়ে গেল। রাফির সাথে মায়া এখনও সম্পর্ক কন্টিনিউ করে যাচ্ছে। রাফি মায়ের প্রতি সম্পূর্ণ উইক হয়ে পড়েছে। অন্যদিকে এই গত 7 মাসে রেহানের মায়াকে এক অন্যরকম ভালো লাগা শুরু হয়। আর ভালো লাগা থেকেই সৃষ্টি ভালোবাসার। রেহান বুঝতে পারেনি সে কখন মায়াকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। রেহান ভেবেছিল মায়ের ইন্টারমিডিয়েট কমপ্লিট হওয়ার পর তাকে নিজের ভালোবাসার কথা জানাবে, তাই মায়াকে আর কিছুই বলেনি। নিজের ভালোবাসার কথা নিজের মনের গয়নিয়ে রেখে দিয়েছিল, কখনো তা মায়ের সামনে প্রকাশ করেনি। একদিন সন্ধ্যাবেলা ঘটে এক দুর্ঘটনা। মায়ের মোবাইলে রাফির মেসেজ, জান আই মিস ইউ। ভুলবশত মোবাইলটা রেহানের হাতে থাকায় রেহান মেসেজটা দেখে ফেলে। মেসেজটা দেখার পর রেহানের মাথায় আগুন জ্বলে ওঠে। রাগে 2 চোখ লাল হয়ে যায়। দেখে মনে হচ্ছে চোখ থেকে অগ্নি লাভা বের হচ্ছে। রেহান জোরে চিৎকার দিয়ে মায়াকে ডাক দেয়। মায়া দৌড়ে এসে রেহানের কাছে আসে। মায়া রেহানের হাতে নিজের মোবাইল দেখে আর রেহানকে দেখে ভয় পেয়ে যায়। যা ভেবেছিলাম মনে হয় তাই হয়েছে। রেহান মায়ের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। রাফির সাথে তোর কিসের রিলেশন? ও তোকে জান বলে ডাকলো কেন? আর ও তোর নাম্বার কোথায় পেয়েছে? মায়া রেহানের রাগ দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ভয়ের চোটে কিছু বলতেও পারছে না। আসলে মানে মায়ের এইভাবে কথা বলা দেখে রেহান মায়াকে থাপ্পড় মেরে দেয়। মায়াকে দেয়ালের সাথে 2 হাতে চেপে ধরে। এই, তুই এটা কি করে করলি? তুই বুঝিস না আমি তোকে... রেহান নিজের রাগ সামলাতে না পেরে মায়ের ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দেয়। 2 মিনিট পর মায়া ধাক্কা মেরে নিচে ফেলে দেয় রেহানকে। ছাদ থেকে চলে যায় মায়া। নিচে বসে কান্না করতে থাকে আর 2 হাতে নিজের ঠোঁট মুছতে থাকে। অনেকক্ষণ কান্না করে নিজের রুমে চলে আসে। রাতে সবাই মায়াকে ডিনার করার জন্য অনেক ডাকাডাকি করে, কিন্তু মায়া যায়নি। না খেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন মায়া রাফিকে কল করে দেখা করতে বলে। খানবিলার পাশে একটা পার্কে মায়া রাফিকে আসতে বলে। বিকেল 5টা। মায়া মাথা নিচু করে বসে আছে আর রাফি মায়ের দিকে নিজের ছলো ছলো 2 চোখ নিয়ে তাকিয়ে আছে। রাফি বুঝতে পারছে না তার সাথে এটা কি ঘটে গেল। মায়া প্লিজ বিলিভ মি, আমি সব কিছু করিনি। ইভেন আমি আনিতাকে চিনিও না। প্লিজ বিলিভ মি। প্লিজ রাফি, ড্রামা করো না। ড্রামা আমার পছন্দ না। মায়া ট্রাস্ট মি, আমি অনিতাকে চিনিও না। ওর সাথে আমার কোনো রিলেশন নেই অ্যান্ড ছিল না। তাহলে আমার ফ্রেন্ড আমাকে মিথ্যা কথা বলেছে আর তোমার ছবি সেখানে কি মিথ্যে? মায়া, আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। মায়া, রাফি যা বলছে তাই সত্যি? রাফি এসব কিছু করেনি? রাফি সেজে এইসব অন্য কেউ করেছে? মায়া আর রাফি দুইজনে পেছনে ফিরে কথাগুলো কে বলেছে তা দেখার জন্য। দুইজনে পেছনে ফিরে তাকাতেই শখ হয়। কথাগুলো লিজা মায়ের পেছনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতেছে। লিজা ওদেরকে আবার অবাক করে দিয়ে বলতে শুরু করে, মায়া, সত্যি বলতেছি, রাফি এইসবের কিছুই জানে না। ইভেন রাফি আগে কারোর সাথে কোনো রিলেশনে ছিল না। এসবের পিছনে অন্য কেউ আছে, আর সেটা হলো... কে করেছে এসব লিজা আপু? সে আর কেউ না, আমাদের খুব আপনজন।
যাকে আমার ফ্রেন্ড ভেবে ভুল করেছি, যে আমাদের বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের দিনের পর দিন ঠকিয়েছে। সে কে আপু? সে হচ্ছে আমাদের খুব প্রিয় ফাহাদ। মায়া রাফি আরও এক দফা শক খায়। রাফি এতক্ষণ চুপ করেছিল, ফাহাদের কথা শুনে আর চুপ করে থাকতে পারিনি। লিজা, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? ফাহাদ এসব কেন করবে? ও তো আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমিও সবার মতো ফাহাদকে ফ্রেন্ড ভেবে ভুল করেছি, কিন্তু যেদিন ফাহাদের সত্যিটা জেনেছি সেদিন থেকে আমি ফাহাদকে ঘৃণা করি। সত্যিটা জেনেছিস মানে কি? সত্যিটার মানে হলো ফাহাদ তোকে আর রেহানকে হিংসে করে, তোদেরকে সহ্য করতে পারে না। তাই তো তোরা রেহানের পিক দিয়ে ফেক ফেসবুক আইডি দিয়ে মিথ্যে প্রেমের অভিনয় করে, যাতে করে তোরা রেহানের মাঝে বিবাদ সৃষ্টি হয়। এইসব কিছু আমি জেনে যাওয়ার পর আমাকে থ্রেট করে, যদি আমি এইসব কিছু কাউকে জানাই তাহলে সে তোদের ক্ষতি করে দিবে। তাই ভয়ে কাউকে ওর সত্যিটা বলিনি, বাট এইখানে এসে তোদের সব কথা শোনার পর আর চুপ থাকতে পারিনি। তার মানে সব কিছুর মাস্টার মাইন্ড ফাহাদ ভাইয়া অনেক ঠান্ডা মাথায় এত বড় গেম খেলেছে। ইয়েস মায়া, তুমি একদম ঠিক ধরেছ। মায়া, তোমাকে আরও একটা সত্যি কথা বলার আছে। বলো। তুমি হয়তো খেয়াল করেছো কিনা জানি না, বা জানো কি না। কি আপু? রেহান তোমাকে অনেক ভালোবাসে, শুধু তোমাকে নিজের মুখে বলেনি, ভেবেছিল তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে তারপর বলবে। লিজার কথা শুনে গতকাল সন্ধ্যাবেলার কথা মনে পড়ে যায়। মায়া রাফি আর লিজাকে বলে, এসব নিয়ে পরে কথা বলবো, আর ফাহাদ ভাইয়ের বিরুদ্ধে একটা লিগ্যাল স্টেপ নিব। মায়া এইসব বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, দৌড়ে খানবেলার দিকে ছুটে যায়। রাফি মায়ের দিকে তাকিয়ে আছে আর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে মাটিতে পড়ে। লিজা রাফির কাঁধে হাত দিতেই রাফি বলে, আমার কি দোষ ছিল বলতো? হ্যাঁ, আমার সাথে কেন এমনটা হলো? আমি তো শুধু মায়াকে ভালোবেসেছিলাম। দোস্ত মায়া, তোর জন্য না। এইসব নিয়ে মন খারাপ করিস না, বাসায় চলে যা, কাল কলেজে দেখা হবে। তারপর দুইজন পার্ক থেকে বাসায় চলে যায়। সন্ধ্যা 7টা, খানভিলা। মায়ার ডোরবেল বাজাতেই রিফতি দরজা খুলে দেয়। মায়া বাসায় ঢুকে দেখে নীলিমা খান, রিফাত খান মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। মায়া তাদের সামনে এসে বলে, খালামণি আঙ্কেল, তোমরা এভাবে সোফায় বসে আছো কেন? মায়ের মনে খটকা লাগে, দৌড়ে ওপরে চলে যায়। রেহানের রুমে গিয়ে দেখে রেহান নেই। ওয়াশরুমে, ব্যালকনিতে এক এক করে সব জায়গায় দেখে রেহান কোথাও নেই। মায়া আবার দৌড়ে ড্রয়িং রুমে যায়। খালামণিকে আবার আস্ক করে, খালামণি রেহান ভাইয়া কোথায়? আমি সব জায়গায় খুঁজে দেখেছি, ভাইয়া কোথাও নেই। হঠাৎ নীলিমা খান বলে ওঠে, রেহান আজকে সন্ধ্যা 6টায় ফ্লাইটে লন্ডনে চলে গেছে মায়া। মায়া তার খালামণির কথা শুনে থপ করে ফ্লোরে বসে যায়। নীলিমা খান আবারও বলে ওঠে, রেহান আমাদের কিছু না বলে সব কিছু ঠিক করে বাসা থেকে বের হওয়ার আগে বলেছে। মায়া বসা থেকে উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার পাশে বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে এক পর্যায়ে বলে ওঠে, এটা তুমি কি করলে ভাইয়া? আমাকে সবটা বলার একটা সুযোগও দিলে না, কেন করলে এটা? কেন আমাকে না বলে চলে গেলে? আচমকা মায়ের মোবাইল বেজে ওঠে। মায়া মোবাইল হাতে নিয়ে দেখে রাফি কল করেছে। মায়া কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে রাফি বলে ওঠে, মায়ারি ওকে? তখন ওভাবে চলে গেলে কেন? মায়া কি হয়েছে? কান্না করতেছো কেন? রেহান কি কিছু বলেছে? নাকি রেহানের বাবা মা কিছু বলেছে? প্লিজ মায়া, চুপ করে থেকো না। কি হয়েছে আমাকে সব খুলে বলো। রাফি, রেহান ভাইয়া লন্ডন চলে গিয়েছে। হোয়াট? কখন গেছে? আজ সন্ধ্যা 6টার ফ্লাইটে। ডোন্ট ওয়ারি, তুমি কান্না করো না, আমি রেহানকে কল দিচ্ছি। ওকে। তুমি কান্না করো না আর। রাফি কল কেটে দেয়। কিছু সময় পর রাফি নিজেও কান্না করে। তারপর রেহানকে কল দেয়। রেহান রাফির নাম্বার দেখে রেগে যায়। রাফি অনেকবার কল দেয়, বাট রেহান কল রিসিভ করে না। রেহান এক পর্যায়ে ডিস্টার্ব ফিল করে মোবাইল সুইচ অফ করে রাখে। রাফি রেহানের মোবাইল সুইচ অফ শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। 7 মাস পর আজ অনিতা আর রাফির বিয়ে। 7 মাস আগে মায়া একবার অনিতার বাসায় গিয়ে দেখে অনিতা সুইসাইড করার জন্য ফ্যানের সাথে একটা লম্বা কাপড় বাঁধছে।
মায়া দৌড়ে গিয়ে অনিতাকে নামিয়ে মারে থাপ্পড়। আনু, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিসটা কি? মায়া, রাফিকে ছাড়া ভাসতে পারবো না রে। প্লিজ রাফিক আমার কাছে এনে দে, প্লিজ মায়া। বাঁচবি না মানে কি? হ্যাঁ শোন আনু, তোর সাথে রাফির বিয়ে হবে অ্যান্ড ইউনি ফার্স্ট। মায়া রাফির সাথে ধীরে ধীরে অনিতার পরিচয় করিয়ে দেয়। রাফি মায়ের দিকে তাকিয়ে অনিতাকে মেনে নেয়। আর বাকি রইল ফাহাদ। রাফি, মায়া, লেজা, মিথিলা মিলে ফাহাদকে পুলিশের হাতে তুলে দেয়। ফাহাদ যাওয়ার আগে বলে যায়, মায়া, আমি তোমাদের জীবনে আবার ফিরে আসব। তোমাদের কাউকে আমি ছাড়বো না। এটার প্রতিশোধ আমি নিবই। খুব শীঘ্রই আমি তোমাদের জীবন নরকে মিশিয়ে দিতে আসব। অনিতা আজকে খুব সুন্দর করে সেজে গুজে স্টেজে বসে আছে। মায়া গিয়ে অনিতার পাশে বসে। সত্যি দোস্ত, তোর এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। দূর শাকচুন্নি, তুই আমার বেস্ট। তোর জন্য আমি এতটুকু করতেই পারি। মায়া অনিতার সাথে আরো কিছুক্ষণ দুষ্টুমি করে রাফির কাছে যায়। রাফি, অনিতা কিন্তু খুব শান্তশিষ্ট ও ভদ্র একটা মেয়ে। তুমি ভালোবেসে ওকে যা করতে বলবে ও সব হাসি মুখে করবে। কখনো অনিতাকে কষ্ট দেবে না প্লিজ। ও যদি কষ্টে থাকে ভাববে আমিও কষ্টে আছি। প্লিজ ডোন্ট ক্রাই মায়াপুরি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অনিতাকে সুখে রাখবো, খুব সুখে রাখবো। তুমি চিন্তামুক্ত থাকতে পারো আর আমার প্রতি আস্থা রাখতে পারো। রাফি মায়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মায়া, তুমি কেন এমন করলে বলো তো? আমি তো শুধু তোমাকে সারা জীবন ভালোবাসতে চেয়েছি। এর থেকে বেশি তো কিছু না। অনিতা আর রাফির বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রাফি অনিতাকে নিয়ে নিজ বাড়িতে চলে যায়। আজ রেহান বাংলাদেশের বাইরে আছে প্রায় 1 বছর 11 মাস। এই 1 বছর 11 মাসে রেহান একটা বারের জন্য মায়ের কাছে কল করে খোঁজখবর পর্যন্ত নেয়নি। মায়া অনেকবার রেহানকে কল দেয়, কিন্তু প্রতিবার মায়া শুনতে পায় মোবাইল সুইচ অফ। 1 বছর 11 মাসে মায়া প্রতিটা মুহূর্তেই রেহানকে একটু একটু করে ভালোবেসেছে। মায়া প্রতিটা দিন শুরু হয় রেহানের ছবি দেখে, আর প্রতিটা রাত রেহানের ছবি দেখে পার করে দেয়। রেহান দেশে ফেরার 2 দিন আগে তার মামাম জানায়, হ্যালো মামা, আমি আর 2 দিন পর দেশে ব্যাক করছি। সত্যি বলছিস রেহান? মামা সত্যি। আমি অনেক খুশি হয়েছি রেহান। তোমাকে দেখবো বলে তো দেশে ব্যাক করছি। হয়েছে, আর বলতে হবে না। আমি জানি তুমি আমার জন্য দেশে ব্যাক করতেছো নাকি মায়াপুরীর জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। বাই দ্য ওয়ে মামা, মায়াপুরী কেমন আছে? তেমন ভালো নেই রে রেহান, সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। মামা এখন বাই, পরে কথা বলবো। রেহান আর কিছু না বলে কল কেটে দেয়। বিকেলে মায়া ছাদে বসে আছে। নীলিমা খান হঠাৎ ছাদে এসে রেহানের দেশে ফেরার খবর জানায়। মায়া তো অনেক হ্যাপি, তার রেহান ভাইয়াকে সে আজ নিজের চোখের সামনে দেখতে পাবে। 2 দিন পর মায়া, রিফতি, রেহানের মাম্মা পাপ্পা 2 জন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রেহান এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। আশা করি তার পরের কাহিনী তো আপনারা সবাই জানেন। মায়া বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে আসে। ডোরবেল বাজাতেই নীলিমা খান দরজা খুলে দেয়। মায়াকে একদম ভিজে গেছে দেখে নীলিমা খান মায়ের মাথায় হাত রেখে বলে, সরি মায়াপুরী, আমি সব কিছু দেখেও প্রোটেক্ট করতে পারিনি রেহানকে ওমন কাজ করতে বাধা দিতে। ইটস ওকে খালামণি, তোমাকে সরি বলতে হবে না। নীলিমা খান বুঝতে পারে সকালের ব্যাপারটা নিয়ে মায়া আপসেট, তাই আর কিছুই বলেনি। মায়া নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে বসে অনেকক্ষণ কান্না করে। প্রায় 2 ঘন্টার মতন শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়া আজকে ব্ল্যাক কালারের টপস পরেই তার সাথে রেড কালারের ব্লাউজও পরেছে। চুল ভেজা তাই ছেড়ে দিয়েছে। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। রেহান আজকে সাদা কালারের টি শার্ট, তার সাথে সাদা জিন্স প্যান্ট, চুলগুলো স্পাইক করা। রেহান সিঁড়িতে নেমে আসার সময় মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া আরও একবার রেহানকে দেখে ক্রাশ খেল। মায়া রেহানের দিকে তাকিয়ে আছেই বুঝতে পেরে মুচকি হাসে। মায়া রেহানের হাসি দেখে বুঝতে পারে রেহান হাসছে, তাই চোখ নামিয়ে নেয়। রেহান এসে চেয়ার টেনে বসে পড়ে। নীলিমা খান আর রিফতি মিলে লাঞ্চ সার্ভ করে দেয়। রেহান হঠাৎ করে বলে ওঠে, মামা এই মেয়েটা আমাদের সাথে বসে লাঞ্চ করবে নাকি? দাদা ভাই, মায়া আপু তো আমাদের সাথে বসে খায়, এতে আবার অবাক হওয়ার কি আছে?
অবাক হওয়ার বিষয় আছে, তাই হচ্ছি। আজকে ওই মায়াটা আমাদের সাথে বসে খাবে না। রেহান, তুমি ওসব কি স্টার্ট করেছো? বলো তো। সকালে ও মায়ার সাথে রুডলি বিহেভ করছো, এসব কেন করছো রেহান? ওয়াই? আমি আর কিচ্ছু বলতে পারবো না। আজকে মায়া আমাদের সাথে একসাথে বসে খাবে না, দ্যাটস ইট। তাহলে মায়া কোথায় বসে খাবে? ফ্লোরে বসে খাবে, আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খাবে না। রেহানের কথা শুনে সবাই বসে থেকে দাঁড়িয়ে যায়। মায়া এখনো বসে আছে। সবাই একসাথে বলে, রেহান, বাড়াবাড়ি করার একটা লিমিট থাকে। তুমি দেখি সব লিমিট ক্রস করে ফেলো। মায়া মেড সার্ভেন্ট না যে ও ফ্লোরে বসে খাবে। মেড সার্ভেন্টও ফ্লোরে বসে খায় না, আর সে জায়গায় মায়া। কথাগুলো এক নিঃশ্বাসে বলে রিফাত খান। মায়া এইবার বসা থেকে উঠে দাঁড়ায়। মায়া হাত কোমরে বেঁধে বলে, ব্যাস আঙ্কেল, তুমি চুপ যাও। এবার আমি কিছু বলি। শুনেন মিস্টার রেহান খান, আমি কোনো কাজের লোক না যে ফ্লোরে বসে খাবো। ভুলে যাবেন না, আমি অ্যাডভোকেট শায়ান চৌধুরীর একমাত্র মেয়ে মায়া চৌধুরী। আমি মায়া চৌধুরী, সবার সামনে বলতেছি। আমি আর কোনোদিনও আপনার সাথে একসাথে খেতে বসবো না। ইটস মায়া চৌধুরীর প্রমিস। মায়ার কথা শুনে রেহান মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মায়া কথাগুলো বলে উপরে চলে যাওয়ার সময়, মায়াপুরী, তুমি কিছু খাবে না? কাল রাত থেকে তো কিছু খাওনি। না খালামণি, আমার পেট ভরে গেছে। মায়া নিজের রুমে চলে যায়। দরজা অফ করে ঘুমিয়ে পড়ে। দিলি তো মায়াপুরীকে রাগিয়ে। তোর আসার কথা শুনে গত রাত থেকে মেয়েটি খুশিতে কিচ্ছুই খায়নি। আম্মা বাদ দাও, দাদাভাই লন্ডন থেকে এসেছে, ও অনেক বদলে গেছে। ও আর আগের দাদাভাই নেই আম্মা। রেহান আর কোনো কথাই বলেনি। লাঞ্চ শেষ করে নিজের রুমে চলে যায়। রাত বাজে 11:20। সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ে। মায়াকে অনেক ডাকাডাকি করার পরও মায়া ডিনার করতে যায়নি, ঠাই নিজের রুমে শুয়েছিল। মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। ওর মনে হচ্ছে ওকে কেউ অনেকক্ষণ যাবৎ এক ধ্যানে দেখছে। মায়া চোখ খুলতে দেখে রেহান সোফায় পায়ের উপর পা দিয়ে বসে আছে। মায়া শোয়া থেকে উঠে বলে, হোয়াটস হ্যাপেন মিস্টার রেহান খান? আমার রুমে আপনি কি করতেছেন, তাও আবার এত রাতে? রেহান সোফা থেকে উঠে মায়াকে বেডের সাথে চেপে ধরে। সমস্যা কি তোর? তুই নাকি গতকাল রাত থেকে কিছু খাসনি, আর দুপুরে এত রাগ কাকে দেখালি? তাতে আপনার প্রবলেম কোথায়? আমি খেলাম না খেলাম তা সেটা আমার ব্যাপার। আপনাকে ইন্টারভিউ করতে কে বলেছে? আমার অনেক প্রবলেম। লিসেন মিস্টার রেহান খান, আমার কোনো ব্যাপারে আপনি ইন্টারভিউ না করলে হ্যাপি হব। আর আপনার লজ্জা করে না এত রাতে একটা মেয়ের রুমে এসে এমন বিহেভ করতেছেন, তাও আবার তার পারমিশন ছাড়া? রেহান এইবার প্রচন্ড রেগে যায়। মায়াকে বেড থেকে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। কি বললি তুই? তোর রুমে আসতে হলে আমাকে এই রেহানকে তোর পারমিশন নিতে হবে? হাউ ফানি। অবভিয়াসলি নিতে হবে। আপনার রুমে যেতে হলে আমাকে যেমন আপনার পারমিশন নিতে হবে, ঠিক সেভাবেই আপনাকেও আমার রুমে আসতে পারমিশন নিতে হবে। মায়া, ভুলে যাস না এটা আমার বাসা। আমি ভুলে যাইনি মিস্টার রেহান খান যে এটা আপনার বাসা, বাট যেহেতু আমি এই রুমে থাকি, নিশ্চয়ই এটা এখন আমার রুম। আই রাইট মিস্টার রেহান খান? রেহানের কিছুই বলেনি। মায়াকে জোর করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রুম থেকে বের হওয়ার আগে রেহান বলে যায়, আজকে এই বিহেভটার জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। মায়া দরজা লক করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা। মায়া ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে কলেজে চলে আসে। কলেজে এসে নেশাকে নিয়ে ক্যান্টিনে যায়। মায়া নেশাকে নিয়ে একটা টেবিলে বসে বার্গার, স্যান্ডউইচ আর কোকের অর্ডার দেয়। আচমকা একটা ছেলে এসে মায়ের পাশে বসে পড়ে। হাই মায়া বেবি, কেমন আছো? আপনি? আপনাকে না বলেছি আমার পিছে ঘোরাঘুরি করবেন না? মায়া বেবি, আমি তোমার পিছনে আমি ঘোরাঘুরি না করলে কে করবে বলো তো? রিহান লন্ডন চলে যাওয়ার পর থেকেই নিলয় আহমেদ আমাকে ডিস্টার্ব করে। অবশ্য আমি পাত্তা দিই না। আমি আপনাকে আর কতবার বলবো বলুন তো, আমি আপনাকে ভালোবাসি না? বাট আমি তো তোমাকে ভালোবাসি মায়া বেবি, অ্যান্ড আই লিস্ট লাভ ইউ। লাভ? লাভ মাই ফুড। লিসেন নিলয় আহমেদ, ভালোই ভালোই বলছি আমার পিছে ঘোরা অফ করুন, না হয় আপনার কপালে দুঃখ আছে।
আমি তো তোমার চোখে আমার নিজের সর্বনাশ দেখছি। ইউ জাস্ট শাট আপ। আরে মায়া বেবি, না খেয়ে কোথায় যাচ্ছ? মায়া নিলয়ের কোনো কথা না শুনে চলে যায়। হে ইউ, তোমার ফ্রেন্ড না খেয়ে চলে গেল আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নেশা নিলয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে। নিলয়ের চোখ অসম্ভব লাল হয়ে আছে। আমার দিকে তাকিয়ে আছো কেন? কথাগুলো আমি তোমাকে বলছি। যাও নিজের ফ্রেন্ডকে ক্যান্টিনে নিয়ে আসো। আমি এখন যাচ্ছি। এসে যাতে শুনি আমার মায়া বেবি খেয়েছে। গোট ইট। রেহান নেশাকে কথাগুলো বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আরেকজন ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। সে আর কেউই না, রেহান। মায়া ব্রেকফাস্ট না করে কলেজে চলে এসেছে শুনে রেহানও কলেজে চলে আসে। এসে দেখে এই সব কাণ্ড। রাগে রেহানের মাথায় রক্ত চেপে গিয়েছে। কলেজ থেকে বেরিয়ে আসার পথে রেহানের লেজা আর মিথিলার সাথে দেখা হয়। এই রেহান। নিজের নামটা শুনে দাঁড়িয়ে যায়। পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে লেজা আর মিথিলা দাঁড়িয়ে আছে। রেহান তাদের কাছে যায়। কিরে, তোরা কেমন আছিস? আমরা তো ভালোই আছি, তুই কেমন আছিস? লন্ডন গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। না কোনো টেক্সট করেছিস, না কোনো কল। না রে, তোদেরকে ভুলবো কি করে? ছোটবেলা থেকে তোদের সাথে পরিচয়। সেটা আমাদের জানা হয়ে গেছে রেহান, আর বলতে হবে না। আচ্ছা চল, আমরা কোনো রেস্টুরেন্ট বা কফি শপে গিয়ে বসে আড্ডা দিই। প্রপোজালটা মন্দ না, কি বলিস লিজা? ঠিক বলেছিস। চল রেহান, যাওয়া যাক। দেন ওরা তিনজন একটা কফি শপে যায়। তোরা তোদের ফেভারিট ফুড অর্ডার কর, বিল আমি পেমেন্ট করব। লিজা মিথিলা দুইজনই ওয়েটারকে ডেকে তাদের পছন্দের খাবার অর্ডার দেয়। অনেক বিষয় নিয়ে গল্প করতে করতে এক পর্যায়ে রেহান ফাহাদের কথা আস্ক করে। আচ্ছা ফাহাদের কি খবর রে? ফাহাদ এখন কি করে? রেহান ফাহাদের কথা আস্ক করতেই লিজা 2 বছর আগের ঘটনা রেহানকে বলে। রেহান একবারও রাফির কথা আস্ক করেনি, তাই লিজাও কিছু বলেনি রাফির ব্যাপারে। মায়া আগে লিজাকে বারণ করে দিয়েছিল লিজাকে যাতে রাফি আর অনিতার বিয়ের ব্যাপারে রেহানকে কিছু না বলে। মায়া যেহেতু রেহানকে সত্যিটা জানানোর জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু রেহান তাকে কোনো কিছু বলার সুযোগ দেয় নাই, তাই মায়া আর রেহানকে কোনো কিছু জানাতে চায় না। বেলা 12টা। মায়া ক্লাস শেষ করে নেশাকে নিয়ে রাস্তার ধারে ফুচকা খাচ্ছে। হুট করে কোথা থেকে এসে নীলা এসে মায়ের হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে ফেলে দেয়। হাতের ইশারায় নেশাকে চলে যেতে বলে। নেশা নীলার হাতের ইশারা পেয়ে মায়াকে কিছু না বলে পেছন দিক থেকে চলে যায়। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয় মায়া চৌধুরীর হাত থেকে খাবার কিনে নিতে? ও মা, এতে আবার সাহস লাগে নাকি মায়া বেবি? মায়া রেগে তো বুম। এই নেশা, এখান থেকে চল তো। কথাটা বলে পেছন দিকে ফিরে তাকাতেই দেখে নেশা নেই। এইবার আরো রেগে যায়। নিলয় মায়ের রাগ দেখে মুখ চেপে হাসছে। এই, আপনি হাসছেন কেন? তোমার কাণ্ড দেখে হাসছি মায়া বেবি। মায়া এইবার প্রচণ্ডভাবে রেগে যায়। রাগের মাথায় ছোট ব্যাগ নিয়ে হনহন করে হাঁটা শুরু করে। নিলয় মায়ের পিছু পিছু আসছে। মায়া দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আবার তোমাকে ফলো করলাম কখন? আমি তো পাবলিক রোডে হাঁটছি। উফ, আপনার সাথে কথা বলে এক্সট্রা একটা ঝামেলা। মায়া অনেকটা পথ হেঁটে চলেছে, তার সাথে নিলয়ও। নিলয়কে নিচের পিছু পিছু আসতে দেখে মায়া একটা রিক্সা দাঁড় করে রিক্সায় চলে যায়। নিলয় পেছন থেকে রিক্সাওয়ালাকে বলে, মামা, আমার মায়া বেবিকে সাবধানে তার বাসায় পৌঁছে দিও। ওর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। মায়া চলে যায়। নিলয় রাস্তায় দাঁড়িয়ে আছে। মায়া বেবি, আর কতদিন আমাকে ইগনোর করবে? একদিন আমাকে তোমার ভালোবাসতেই হবে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। রেহান এখনো বাসায় আসেনি। নীলিমা খান, রিফাত খান, রিফতি সবাই মিলে রেহানের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ট্রাই করছে, বাট রেহানের মোবাইল সুইচ অফ। মায়া এইবার একটু টেনশনে পড়ে যায়। রাত 12টা। সবাই ডিনার করে যে যার মতন ঘুমিয়ে পড়ে। রেহান এখনো ফেরেনি। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। শুধু একজোড়া চোখ এখনো সজাগ আছে। সে চোখ জোড়ায় ঘুমের লেশমাত্র নেই। হ্যাঁ, মায়া। সে এখনো ঘুমায়নি, অপেক্ষা করছে কখন রেহান আসবে। মায়া নিজেকে যতই চেঞ্জ করার চেষ্টা করছে ততবারই রেহানের মায়ায় পড়ে যাচ্ছে। সারাদিন নিজের সাথে যুদ্ধ করে রাতের বেলায় ক্লান্ত হয়ে পড়ে। রাতের বেলা আর নিজের সাথে পেরে ওঠে না। মায়ার ধ্যান ভেঙে বাস্তব জগতে ফিরে আসে কলিং বেলের সাউন্ডে। মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে
রেহান ঠিক দাঁড়াতে পারছে না। রেহানের শরীর থেকে বাজে গন্ধ আসছে। মায়ের চোখে বোঝা যায় রেহান আজ ড্রিঙ্ক করেছে। রেহান লেজা আর মিথিলাকে বিদায় জানিয়ে আসার সময় দেখে মায়া রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। রেহান এইসব দেখে রেগে গিয়ে নিজের গাড়ি ড্রাইভ করে একটা বারে নিয়ে যায়, ওইখানে বসে ড্রিঙ্ক করে। আপনি কবে থেকে ড্রিঙ্ক করা শুরু করেছেন? সি মিস্টার খান, আপনি এতটা খারাপ হয়ে গিয়েছেন আমার ভাবতে অবাক লাগে। রেহানের দিকে তাকাতে দেখে রেহান পড়ে যাচ্ছে। রেহান পড়ে যাওয়ার আগে রেহানকে ধরে ফেলে মায়া। মায়ের দরজাটা লক করে রেহানের এক হাত মায়ের কাঁধে নিয়ে কোনো রকমে রেহানের রুমে নিয়ে যায়। রেহান নেশার ঘরে সকালের কথাগুলো বলতে থাকে। রেহান এতটাই ড্রিঙ্ক করেছে যে তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মায়া একটা গ্লাসে লেবু পানি নিয়ে আসে। তা রেহানকে খাওয়ানোর আগে তার মুখ থেকে একটা কথা শুনতে পাই, মায়া আমি তোকে। বাকিটা আর শুনতে পেল না মায়া। রেহানকে লেবু পানি খাইয়ে দিয়ে রেহানকে বেডে শুয়ে দিয়ে গায়ে একটা চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাত 2টা। মায়ের ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশপানে তাকিয়ে আছে। আচমকা মায়ের মুখ থেকে বেরিয়ে আসে, রেহান ভাইয়া, তুমি আদৌ ভালোবাসা কি আমায়? রাত 3টায় রেহানের ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে পানি খেতে গিয়ে দেখে রুমে পানি নেই। রেহানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়। মাথা এখনও তার ভার হয়ে আছে। আস্তে আস্তে হেঁটে নিচে গিয়ে পানি নিয়ে আসার সময় মায়ের রুমের দিকে চোখ যায়। মায়ের রুমে এখনও লাইট জ্বলছে। রেহান খুব সাবধানে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে দেখে মায়া নেই। ব্যালকনিতে গিয়ে দেখে মায়া সেইখানেও নেই। রেহান রেগে যায়। মায়া এখনও ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান দ্রুত পায়ে এগিয়ে মায়ের পেছনে দাঁড়ায়। মায়ের কাঁধে হাত দিতেই মায়া চমকে ওঠে, পেছনে তাকায়। এ কি, আপনি এই সময় ছাদে কেন এসেছেন? তুই এত রাতে ছাদে কেন এসেছিস? মায়া রেহানের কথায় আকাশের দিকে তাকায়। রেহান মায়ের দিকে তাকিয়ে দেখে মায়া আকাশের দিকে তাকিয়ে আছে। মায়া ছেলেটাকে? মায়া অবাক হয়ে রেহানের দিকে তাকায়। কোন ছেলে? ন্যাকামো করছিস? রাস্তায় দাঁড়িয়ে যে ছেলেটার সাথে কথা বলছিলি ওই ছেলেটাকে? তোর কে হয়? আমার যে হোক না কেন তাতে আপনার কি? আমি কার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললাম না বসে কথা বললাম তাতে আপনার কি এসে যায়? আপনি আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? রেহান এইবার রেগে যায়। চোখ দুইটা অসম্ভব রকম লাল হয়ে গিয়েছে। মায়ের হাতের দুবাহু শক্ত করে চেপে ধরে। আমার অনেক কিছু এসে যায়। ছাড়ুন, আমার হাতে লাগছে। আপনার কি এসে যায়? হ্যাঁ, আমার ব্যাপারে ইন্টারফিউ করা অফ করুন মিস্টার খান। 1000 বার তোর ব্যাপারে ইন্টারফেয়ার করব, বিকজ আমি তোকে। রেহানের পরের শব্দটা মুখ থেকে বের করেনি। মায়া অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে আছে। আপনি আমাকে কি মিস্টার খান? কিছু না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার ফ্রেন্ড রাফিকে ঠকাবি আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? একটা কথা কান খুলে শুনে রাখ মায়া, তুই আর ওই ছেলেটার সাথে মিশবি না, কথাও বলবি না। ক্যারেক্টারলেস একটা মেয়ে। মায়া এতক্ষণ চুপ করে ছিল। রেহানের ক্যারেক্টারলেস কথা শুনে এইবার রেগে যায়। রেহানের মুখে ঠাস করে চড় বসিয়ে দেয়। আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে মিস্টার খান? আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার আপনি কি? চলে যান আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবেন না। আপনার মতো লোকের মুখও দেখতে চাই না আমি। রেহান মায়ের হাত ছেড়ে দিয়ে ছাদ থেকে চলে যায়। মায়ের ধপ করে নিচে বসে যায়। চিৎকার করে কান্না করতে থাকে। হঠাৎ নিচ থেকে এক অদ্ভুত হাসি শুনতে পায় মায়া। মায়া উঠে দাঁড়ায়। নিচের দিকে তাকাতেই একটা ছায়াকে সরে যেতে দেখে। কে ওইখানে? ছায়াটা ওখান থেকে সরে যায়। মুখোশের পেছনেই অট্টহাসিতে মেতে ওঠে একজন। হাসতে হাসতে বলে যায়, মায়া, তোমাদের জীবনে একটু একটু করে সর্বনাশের ঝড় ধেয়ে আসছে। তোমার আর রেহানের মাঝে আরও দূরত্ব বাড়বে, আর সেটা করব আমি। আমার সাথে যা করেছো তার জন্য তোমাদেরকে পানিশমেন্ট পেতেই হবে। কেটে যায় 2 মাস। এই 2 মাসে মায়া রেহানের সামনে একটা বারের জন্য আসেনি। ভুল করেও যদি চলে আসে রেহানকে এড়িয়ে যেত। দুইজনে একই ছাদের নিচে, তবুও দুইজনের মাঝে দেয়াল দাঁড়িয়ে আছে। অন্যদিকে মুখোশের পেছনে থাকা লোকটা আর মায়া আর নীলয়ের সাথে অনেক রকমের ছবি রেহানকে প্রতিনিয়ত পাঠায়। রেহান এসব দেখেও চুপ করে থাকে। মায়া কলেজের ক্লাস শেষ করে বাসায় আসার সময় রাস্তায় নীলয় মায়ের রাস্তা আটকে দাঁড়ায়।
মায়া বেবি, আর কত আমাকে ইগনোর করবে বলো তো? আমার ভালোবাসা পেতে আমাকে আর কত ওয়েট করতে হবে? আমি আপনাকে আগেই বলেছি, আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। কেন মায়া বেবি? আমি কি দেখতে অতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? বিকজ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমার মনে শুধু তার জন্য ভালোবাসার সদা। কে সে হতভাগা যে আমার ভালোবাসার মধ্যে ভাগ বসাচ্ছে? তুমি শুধু তার নামটা বলো, তাকে আমি মেরে পুঁতে ফেলবো। সেটা জেনে আপনার কাজে নেই। আমার সামনে থেকে সরে যান, আমাকে বাসায় যেতেই হবে, অনেক লেট হয়ে গেছে। আগে সে ছেলেটার নাম বলো, দেন যেতে দিব। লিসেন, আপনি খুব বাড়াবাড়ি করছেন, সরুন আমার সামনে থেকে। বাড়াবাড়ি দেখলে কি মায়া বেবি? তুমি যদি এখন এই মুহূর্তে ছেলেটার নাম না বলো তাহলে আরও বাড়াবাড়ি শুরু করব। কেউ রাস্তার অপর প্রান্ত থেকে জোরে মায়া বলে ডেকে ওঠে। মায়া তাকাতে দেখে অনিতা আর রাফি। নিলয় রাফিকে দেখে তাড়াতাড়ি করে চলে যায়। মায়া অনিতার কাছে যায়। আনু, শাকচুনি কেমন আছিস? মায়া, তুই আমাকে শাকচুন্নি বলা কখন বন্ধ করবি বলতো? যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে শাকচুনি বলেই ডাকবো। কেমন আছো রাফি জিজু? বেশ ভালো, তুমি কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তা তোমরা কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে যাচ্ছি। ডক্টরের কাছে কেন যাচ্ছ? আনু, তুই ঠিক আছিস তো? আরে আরে, আমার কিচ্ছু হয়নি। তাহলে ডক্টরের কাছে কেন যাচ্ছিস? আনিতা প্রেগনেন্ট, তাই তাকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে যাচ্ছি। মায়া রাফির কথা শুনে লাফিয়ে ওঠে। কি, আমি মিমি হব? তুই মিমি হবি। মায়া আর দাঁড়িয়ে না থেকে অনিতা আর রাফিকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। 40 মিনিট পর অনিতা চেক আপ রুমে। মায়া আর রাফি বাইরে একটা বেঞ্চে বসে আছে। কেউ একজন দূর থেকে তাদের ছবি তোলে। মায়া সেদিকে তাকাতেই দেখে কেউ তাদের ছবি তুলছে। মায়া বসা থেকে উঠে দাঁড়ায়। ছেলেটি দৌড়ে চলে যায়। দুর্ভাগ্যবশত ছেলেটির মুখোশ পরা ছিল, তাই মায়া ছেলেটিকে দেখতে পায়নি। অনিতা চেক আপ রুম থেকে বেরিয়ে আসে। মায়া, রাফি, অনিতা তিনজনই ডক্টরের চেম্বারে যায়। ডক্টর কেমন দেখলেন? টেনশন করার কিছু নেই, বেবি অ্যান্ড মা দুজনে সুস্থ আছে, শুধু একটু সাবধানে রাখবেন আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, তাহলে বেবি সুস্থ থাকবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। দেন তিনজনে চেম্বার থেকে বেরিয়ে যায়। রাফি আর মায়া অনিতাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। মায়ের ছেলেটা কে ছিল আর আমাদের ছবি বা কেন তুলেছিল? আমি কিছু জানি না রাফি। তারপর মায়া 2 মাস আগে রাতের কথা সব খুলে বলে রাফি। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মায়া। আমার মনে হচ্ছে এতে ফাহাদের কোনো হাত আছে। বাট সেটা কি করে পসিবল? ফাহাদ ভাইয়া তো পুলিশ কাস্টডিতে। সবই পসিবল মায়া। কিভাবে? মায়া, তোমাকে একটা কথা বলা হয়নি। ফাহাদের একটা ভাই আছে, আমাদের কলেজে পড়ে। হোয়াট? কি বলছো এটা? ঠিকই বলছি। মেবি তুমি তাকে চেনো। কি বলছোটা কি? আমি ফাহাদ ভাইয়ার ভাইকে চিনি? আমি তো জানতাম না ফাহাদ ভাইয়ার একটা ভাই আছে অ্যান্ড সে আমাদের কলেজে পড়ে। হাউ ইজ পসিবল? ফাহাদের ভাইয়ের নাম নিলয় আহমেদ। মায়া নিলয়ের নামটা শুনে শক খায়। রাফি আবারও বলে, আনিতা যখন তোমাকে ডেকেছিল তখন আমি তোমাকে নিলয় ভাইয়ের সাথে দেখেছিলাম। নিলয় ভাই হয়তো ভেবেছে আমি তাকে দেখিনি, তাই তাড়াতাড়ি মুখ লুকিয়ে চলে গেছে। বাট সে তো জানে না আমি তাকে দেখে নিয়েছি। মায়া এইবার 2-2 4 মিলিয়ে ফেলে। রেহানের লন্ডন চলে যাওয়া, তারপর ফাহাদকে পুলিশ দিয়ে ধাওয়া করা, হঠাৎ করে নিলয়ের আগমন, মায়াকে ডিস্টার্ব করা, তাকে ভালোবাসি বলা, সবই ফাহাদ আর নিলয়ের প্ল্যান ছিল। তারপর থেকেই মায়া নিলয়ের সাথে আরও বাজে বিহেভ শুরু করে। কেটে যায় আরও 1 মাস। রেহানের সাথে একটা শপিং মলে রাফির দেখা হয়, সাথে অনিতাও ছিল। রাফি অনিতা তাদের বেবির জন্য কিছু খেলনা কিনতে এসেছিল। কিরে রাফি, মায়াকে ছেড়ে দিয়ে বুঝি এবার এই মেয়েটাকে ধরেছিস? রাফি রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। তোকে মায়া কিছু বলেনি? না, মায়া আমাকে আর কি বলবে? রেহান, তোর সাথে আমার কিছু কথা আছে। বাট তোর সাথে আমার কোনো কথা নেই। ভাইয়া, আপনার সাথে আমার আর রাফির অনেক কথা আছে। বাট আমার তো তোমাদের দুজনের সাথে কোনো কথা নেই। রেহান প্লিজ, আমার কথাগুলো শোন।
আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। অনেক কষ্টে রাফি রেহানকে নিয়ে শপিং মলের একটা কফি শপে গিয়ে বসে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে টাইম নেই। রাফি প্রথম থেকে রেহানকে সবকিছু খুলে বলে, অনিতার সাথে পরিচয় করিয়ে দেয়, অ্যান্ড এই সবের পেছনে কি আছে সেটাও বলে। রেহান সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, তাহলে আমাকে এসব আগে কিছু জানায়নি কেন? কি করে জানাবে ভাইয়া? ও যতবারই আপনাকে সবকিছু জানানোর জন্য কল করেছে ততবারই আপনার ফোন সুইচ অফ পেয়েছে। রেহান এইবার একে একে সব বুঝে যায়। রেহান দৌড়ে চলে যায় মায়ের কাছে, বাট রেহানের ব্যাড লাক। আজকেই নিলয় মায়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। মায়া কলেজ শেষ করে বাসায় আসার সময় নিলয় মায়াকে তুলে নিয়ে যায়। একটা গোডাউনে মায়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কি আর করবো মায়া বেবি, তুমি তো সব জেনেই গেছো, তাই এইভাবে তোমাকে কিডন্যাপ করতে হলো। অবশ্য এটা ছাড়া আর কোনো অপশনও ছিল না। আপনি সব কিছু কি করে জানলেন? মায়া, আই অ্যাম নট ফাহাদ আহমেদ, আই অ্যাম নিলয় আহমেদ। আমার চোখ অল টাইম তোমার উপরে ছিল। তুমি কখন কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, কাকে কি বলছো, অল নিউজ আমার কাছে থাকতো। সি, আপনার লজ্জা করে না? আপনার ভাইয়ের এমন জঘন্য কাজ করার পরেও আপনি তাকে সাপোর্ট করছেন। জাস্ট শাট আপ মায়া বেবি। আমার ভাইকে নিয়ে একটা কথাও বলবে না। আমার ভাই কোনো অন্যায় না করা সত্ত্বেও তোমরা সবাই মিলে তাকে পুলিশে দিয়েছো। হোয়াট? আপনার ভাই কোনো অন্যায় করেনি মানে কি? আপনার ভাই আমাদের সাথে এত বড় গেম খেলার পরও আপনি বলছেন কোনো অন্যায় করেনি? কি করেছে কি আমার ভাই? তার মানে আপনি কিছুই জানেন না। মায়া ফাহাদের সব কুকর্মের কথা নিলয়কে জানায়। সব শুনে নিলয় মায়ের সামনে মাথা নিচু করে বসে আছে। আসলে ফাহাদ এতদিন নিলয়কে ভুল বুঝিয়েছে। বলেছে মায়া, লিজা, মিথিলা, রাফি এরা সবাই প্ল্যান করে ওকে ফাঁসিয়েছে। বিশেষ করে মায়ের কথা বেশি বলেছে, যেহেতু মায়া ফাহাদকে পুলিশে ধরিয়ে দিয়েছে। অন্যদিকে রেহান আর রাফি মায়াকে বাসায় খুঁজে না পেয়ে মায়ের মোবাইল ট্র্যাক করে গোডাউনে চলে আসে। রেহান মায়াকে বন্দি অবস্থায় দেখে দৌড়ে নিলয়কে মারতে শুরু করে। রাফি এসে মায়ের হাতের বাঁধন খুলে দেয়। মায়া রেহানকে থামতে বলে, কি করছেনটা কি রেহান? নিলয়কে ছাড়ুন। না, ছাড়বো না। ওর সাহস কি করে হয় ও তোমাকে কিডন্যাপ করে এনে বেঁধে রাখে? ওনার কোনো দোষ নেই রেহান, ওনাকে ভুল বোঝানো হয়েছে এতদিন ধরে। তোরা যখন সবকিছু জেনে গেছিস তাহলে তোদের আর বেঁচে থাকার কোনো চান্স নেই। মায়া, রোহান মরার জন্য প্রস্তুত তো? সবাই পেছন দিকে তাকাতে দেখে ফাহাদ মায়ের দিকে পিস্তল তাক করে আছে। ফারহান আর কিছু না বলে মায়ের দিকে তাক করে শুট করে দেয়। রেহান মায়া বলে চিৎকার করে দৌড়ে যায় মায়ের দিকে। রেহান আসার আগেই নিলয় মায়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের বুকের মাঝ বরাবর গুলি লাগে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়ার পর ফাহাদ দৌড়ে নিলয়ের কাছে আসে। রাফি, মায়া, রেহান তিনজন অবাক, নিলয়টা কি করলো? এই ভাইয়া, এটা কি করলি? ভাই, যে অন্যায়টা করেছিস সেটা ঠিক করিসনি। মায়া, রেহান, রাফি তিনজন নিলয়ের কাছে এসে বসে। নিলয়ের শরীর রক্ত দিয়ে ভিজে গিয়েছে। প্লিজ নিলয়, আপনি কথা বলবেন না? মায়া বেবি, আই এম রিয়েলি সরি। আমার জন্য তোমার আর রেহানের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আই এম সরি মায়া বেবি, ফরগিভ মি। নিলয় সেন্সলেস হয়ে যায়। মায়া এইবার কেঁদে দেয়। ফাহাদ, রাফি, রোহান মিলে নিলয়কে হসপিটালে নিয়ে যায়। ইন দ্য হসপিটাল ফাহাদ ডাক্তারকে ডাকতে ডাকতেই হসপিটালে ঢোকে। একজন ডক্টর এগিয়ে আসে। ওহ মাই গড, নিলয় আহমেদের এই সিচুয়েশন হলো কিভাবে? ডক্টর আঙ্কেল, ভাইয়াকে প্লিজ বাঁচান। ফাহাদ, কাম ডাউন, আমি নীলুকে দেখছি, ওকে? দেন ডক্টর নিলয়কে ওটিতে নিয়ে যায়। ডক্টর নিলয়দের পরিচিত। ফাহাদ থক করে ফ্লোরে বসে যায়। রোহান এগিয়ে এসে ফাহাদের কাঁধে হাত রাখে। ফাহাদ রোহানের দিকে তাকায়। সরি দোস্ত, আমাকে মাফ করে দে। আমরা ভাইয়াকে বাঁচিয়ে দে প্লিজ। আমি মানছি আমি অন্যায় করেছি। ফাহাদ নিলয়ের জন্য পাগলের মতন কান্না করে। ফাহাদ, নিলয় দুই ভাই একে অপরকে নিজেদের থেকে বেশি ভালোবাসে। রাফি, রেহান ফাহাদকে সান্ত্বনা দেয়। মায়া তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। রেহান রাফিকে দেখতেছে আর ভাবতেছে কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। ফাহাদ দৌড়ে ডক্টরের কাছে আসে। ডক্টরের মুখ কালো হয়ে আছে দেখে ডক্টরকে আস্ক করে,
ডক্টর আঙ্কেল, আমার ভাইয়া কেমন আছে? নীলয়ের বডি থেকে প্রচুর ব্লাড বেরিয়ে গেছে। ওর ব্লাডের প্রয়োজন অ্যান্ড এনি কস্ট, না হলে আমরা নীলকে বাঁচাতে পারবো না। ডক্টর আঙ্কেল, আমার ভাইয়ার ব্লাড গ্রুপ সেম। ডক্টর একজন নার্সকে বলে ফাহাদকে ব্লাড ডোনেট রুমে নিয়ে যেতে। ডক্টর ওটি থেকে বেরিয়ে সবাইকে বলে, অপারেশন সাকসেসফুল। নীল এখন আউট অফ ডেঞ্জারাস। কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আমাকে থ্যাঙ্কস জানানোর প্রয়োজন নেই, এটা আমার ডিউটি। কিছুক্ষণ পর নিলয়কে কেবিনে শিফট করা হয়। সবাই মিলে কেবিনে যায়। প্রায় 2 ঘন্টা পর নিলয়ের সেন্স আসে। ফাহাদ নিলয়ের পাশে বসে হাত ধরে কান্না করে। নিলয় ফাহাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়। ভাইয়া, আই এম সরি, সব কিছু আমার জন্য হয়েছে। অ্যাকচুয়ালি আমি কিছু বুঝে উঠতে পারিনি। ভাইয়া, আমাকে ক্ষমা করে দে। নিলয় ফাহাদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মায়া এসে নিলয়ের পাশে দাঁড়ায়। এখন কেমন ফিল করছেন? বেটার ফিল হচ্ছে। মায়া, রাফি, রেহান কিছুক্ষণ থেকেই রাত 9টায় বাসায় চলে যায়। ফাহাদ নিলয়ের কাছে থেকে যায়। মায়া বাসায় এসে নিজের রুমে চলে যায়। রেহান অনেকবার মায়ের সাথে কথা বলতে চায়, মায়া কথা বলেনি। গাড়িতেও রেহান মায়াকে নানান কথা বলে, কিন্তু কোনো কথাই বলেনি। মায়া রুমে এসে শাওয়ার নেয়। শাওয়ার নিয়ে ব্যালকনিতে চলে যায়। সোফায় বসে রাতের আকাশ দেখে। আকাশ দেখতে দেখতে কখন যে সোফায় ঘুমিয়ে পড়ে মায়া নিজেও জানে না। পরের দিন সকালে মায়া, রেহান, নীলিমা, রিফাত, রিফতি সবাই মিলে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শেষ করে মায়া নিজের রুমে চলে যায়। একটা সাদা 3 পিস পরে হালকা কাজল চুলগুলো ছেড়ে দিয়ে রেডি হয়ে নেয় নিলয়কে দেখতে যাবে বলে। মায়া নেশাকেও বলে ওদের সাথে যাওয়ার জন্য। মায়া নিজের রুমে আসে। রেহান মায়াকে বেরোতে দেখে আক্স করে, মায়া, তুই কি কোথাও যাচ্ছিস? দেখতেই তো পাচ্ছে, এটা আবার আক্স করা লাগে নাকি? কোথায় যাচ্ছিস? নিলয়কে দেখতে যাচ্ছি। আর কিছু আক্স করার আছে? যদি থাকে তাহলে করে ফেলেন। আমিও তোর সাথে যাব। তুই 5 মিনিট ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমার সাথে নেশা যাচ্ছে। ধন্যবাদ। মায়া একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে দেখে নেশা বাসার সামনে দাঁড়িয়ে আছে। দেন মায়া আর নেশা একটা রিক্সা করে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। মাঝ রাস্তায় রিক্সা দাঁড় করায়। একটা ফুলের তোড়া কিনে নেয়। ইন দ্য হসপিটাল মায়া নেশার নিলয়ের কেবিনের সামনে দাঁড়ায়। দরজায় নক করে। ভিতরে আসবো? ফাহাদ মায়াকে ভেতরে আসতে বলে। মায়া আর নেশা ভেতরে গিয়ে দেখে ফাহাদ এখনো কান্না করছে। নিলয় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। নিলয়, ফুলের তোড়াটা নেন, এটা আপনার জন্য। কেমন আছেন নিলয় ভাইয়া? ফাইন, তুমি? জি ভালো। মায়া ফাহাদের দিকে তাকিয়ে দেখে সে এখনো নিলয়ের দিকে তাকিয়ে কান্না করছে। মায়া বুঝতে পারে ফাহাদ নিলয়কে খুব ভালোবাসে, তাই সে ফাহাদের কাছে গিয়ে দাঁড়ায়। ফাহাদ মায়াকে তার পাশে দেখে, মায়া প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যা করেছি তার জন্য আমি শাস্তি পেয়ে গেছি। ভাইয়া আমার সাথে কথা বলছে না, আমার উপর রাগ করে খাবার খাচ্ছে না, মেডিসিনও নিচ্ছে না। ভাইয়া, আপনি আমার সাথে একটু বাইরে চলুন, আপনার সাথে কিছু কথা আছে। মায়া ফাহাদকে নিয়ে বাইরে চলে যায়। নেশা নিলয়ের পাশে বসে থাকে। নেশা নিলয়কে মুখ গোমড়া করে শুয়ে থাকতে দেখে নিলয়কে শোয়া থেকে জাগিয়ে একটা বালিশের সাথে হেলান দিয়ে বসায়। নেশা নিলয়কে একের পর এক কথা বলে হাসায়। অন্যদিকে মায়া আর ফাহাদ কেবিন থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা বেঞ্চে বসে। ফাহাদ ভাইয়া, হিংসা একটা ভয়ঙ্কর জিনিস, যা কিনা একটা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। আপনি যে রাফি আর রেহান ভাইয়াকে হিংসে করে এত কিছু করলেন, তাতে আপনার কি লাভ হলো? লাভের পরিবর্তে আপনি যাকে আপনার থেকে বেশি ভালোবাসেন তাকে আপনি হারিয়ে ফেলতে বসেছিলেন। জীবনে নিজের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে চলতে গেলে এসব রাগ, হিংসে, বিদ্বেষ থেকে বিরত থাকুন। দেখবেন এই দুনিয়াতে আপনি খুব ভালো সুখী মানুষ। মায়ের সব কথাগুলো ফাহাদ মাথা নিচু করে শুনছে। আই হোপ আমার কথাগুলো আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমার সব কথাগুলো ফাহাদ মাথা নিচু করে শুনল। ফাহাদ মাথা উঠিয়ে আমার দিকে তাকায়। ফাহাদের চোখ দুইটা চোখের পানি দিয়ে ভিজে গেছে। ফাহাদের আমাকে আর কিছু বলার নেই। আমার প্রশ্নের উত্তরে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আচ্ছা চলুন নিলয় ভাইয়ের কাছে যাই,
ওইখানে নেশা আর উনি একা আছি। মায়া আর ফাহাদ কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখে নেশা নিলয়কে চোখ শোনাচ্ছে আর নিলয় হাসছে। ফাহাদ নিজের ভাইয়ের হাসি দেখে নিজেও হেসে দেয়। মায়া নিলয়ের কাছে গিয়ে চোখ রাঙিয়ে বলে, কি ব্যাপার, আপনি খাবার খাননি কেন আর মেডিসিন নেননি কেন? না, এমনি খাইনি। খাবার খেয়ে নেবেন আর মেডিসিন নিয়ে নেবেন। আমি এখন যাচ্ছি, বাসায় গিয়ে কল দিব, তখন যাতে শুনি আপনি খেয়ে নিয়েছেন। মায়া নিলয়কে কথাগুলো বলে, নেশাকে বলে তার সাথে যাওয়ার জন্য। মায়া, নিলয় ভাইয়ের কাছে আরো কিছুক্ষণ থাকি, তুই বরং যা। আর এমনিতে এখন আমাকে বাসায় গিয়ে বসে থাকতে হবে, তার চেয়ে আমি এখানে নিলয় ভাইয়ের সাথেই থাকি। মায়া ভ্রু কুঁচকে নেশার দিকে তাকায়, তারপর একটা মুচকে হাসি দিয়ে চলে যায়। ফাহাদ ভাইয়া, আপনি বরং বাসায় যান, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি নিলয় ভাইয়ের কাছে আছি। ফাহাদও চলে যায়। তুমি গেলে না কেন? খান ভিলা। মায়া বাসায় এসে দেখে রেহান বাসার সবকিছু ভাঙচুর করতেছে। মায়া সবকিছু না দেখার ভান করলো, নিজের রুমে চলে যায়। 15 দিন পর নেশার সেবায় নীলয় এখন অনেকটা সুস্থ। ফাহাদও নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে মায়া রেহানকে প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছে। রেহান যত মায়ের সাথে কথা বলতে যায়, মায়া ততবারই রেহানকে এড়িয়ে যায়। সকাল 10টা। মায়া নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘগুলো কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। মায়া আপন মনে কালো মেঘের ছোটাছুটি দেখছে। হঠাৎ মায়ের মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে রাফি কল করেছে। মায়া কল রিসিভ করতেছে। অপর প্রান্ত থেকে রাফির হাসির আওয়াজ ভেসে আসে। কি ব্যাপার রাফি? রাফি নিজের হাসি থামিয়ে জানায় তার আর অনিতার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে এসেছে। রাফি কল কেটে দিয়ে দৌড়ে নিচে খালামনির কাছে যায়। সেখানে সবাই ছিল। মায়া সবাইকে জানায় অনিতার মেয়ে হয়েছে, আর সে মিমি। মায়ের হাসি দেখে রোহনও মনে মনে হাসে। আজ অনেকদিন পর মায়া হাসতেছে। কেটে যায় আরও 5টা দিন। আজ রাফি আর অনিতার মেয়ের নামকরণ অনুষ্ঠান। সবাই এসেছে, ফাহাদ, নিলয়, নেশা, রেহান, লিজা, মিথিলা, রেহানের বাবা মা, বোন, সাথে মায়ের বাবা মাও এসেছে। মায়া আরিশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনিতা আর রাফির মেয়ের নামকরণের নাম রাখা হয়েছে আরিশা। আজ অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। অনেকদিন পর মায়ের মুখে হাসি ফুটে উঠেছে। রাতের সবাই খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে যায়। মায়ের বাবা মা আজকে রেহানদের বাসায় এসেছে, সকালেই চলে যাবে। সবাই বাসায় চলে আসে। রাত 3টায় মায়া ছাদে আসে। আজকে মায়ের মন অনেক ফুরফুরে, হাসি মুখে আকাশের চাঁদ দেখছে। মায়া আচমকা তার পাশে কাউকে অনুভব করে। পাশ ফিরে তাকাতে দেখে রেহান তার দিকে তাকিয়ে আছে। মায়া উঠে চলে যেতে নিলেই রেহান মায়ের হাত ধরে ফেলে। আপনি আমার হাত ধরছেন কেন? তোর হাত ধরতে বারণ আছে নাকি? মা, আপনি এটা কি করছেন? আমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের হাত ধরা আপনার ঠিক মানায় না। মায়া, মায়া, আমি ওই দিন কথাগুলো বলতে চাইনি। ওই কথাগুলো অভিমান করে বলেছি। তুই কেন সেটা বুঝিস না বলতো? না, আমি কিচ্ছু বুঝি না। মায়া রেহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিজের রুমে চলে যায়। রেহান একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদে বসে থাকে। পরের দিন মায়া নিজের সব জিনিসপত্র একটা লাগেজে গুছিয়ে নিচে আসে। তার বাবা মাও সোফায় বসে তার জন্য অপেক্ষা করছে। মায়ের হাতে লাগেজ দেখে খালামণি আস্ক করে, মায়া, তোমার হাতে লাগেজ কেন? খালামণি, আমি কয়দিন নিজের বাসায় গিয়ে মাম্মি পাপার কাছে থাকবো। কিন্তু রিহান। মাম্মা, মায়া আপুকে বাধা দিও না, ওকে যেতে দাও। কয়েকদিন ঘুরে আসুক, ওর ভালো লাগবে। মায়া কোথাও যাবে না খালামণি, ইভেন তোমাদের সাথে না। রেহান কথাগুলো বলতে বলতে ওপর থেকে নেমে আসে। আমি কোথায় যাব না যাব সেটা বলার আপনি কে? তুই আজকে থেকে কোথায় যাবি আর কোথায় যাবি না সেটা আমি ঠিক করব। হোয়াট দ্য, আপনি কি বলছেন? আর একবার বলুন তো, আমি ঠিক শুনতে পাইনি। আমি বললাম তুই আজকে থেকে কোথায় যাবি আর কোথায় যাবি না সেটা আমি ঠিক করব, অ্যান্ড তোকে সেটা শুনতে হবে। লিসেন মিস্টার খান, আপনি মনে হয় ভুল ভাবছেন। আপনি আমার কেউ হন না, অ্যান্ড আমিও আপনার কেউ হই না যে আমি আপনার কথা শুনে চলবো। কিছুদিন পর আমিও তো কেউ হব, অ্যান্ড তুইও আমার কেউ হবি। কী সব বলছেন আপনি?
আমি মিনিলেস কথা বলার মানে কি? মায়ের বাবা মা আর রেহানের বাবা মা রেহান আর মায়ের কথাগুলো শুনে মুখ টিপে টিপে হাসছে। মামা, পাপা, খালামণি অ্যান্ড আঙ্কেল, মায়াকে আমার মিনিংলেস কথাগুলোর একটু মানে বলে দাও তো। রেহানের কথা শুনে মায়ের চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। রেহানের মা মায়ের কাছে এসে বলে, মায়াপরি, তোমার আর রেহানের 10 দিন পর বিয়ে। হোয়াট? খালামণি, তুমি এসব কি বলছো? তোমার খালামণি একদম ঠিক কথা বলেছে মায়া মামনি। মাম্মি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে কি এসব? দাঁড়া আশা, তোর মেয়েকে সব বুঝিয়ে বলি। মায়াপরি, যেদিন রেহান লন্ডনে চলে গিয়েছিল সেদিন তোমাদের বিহেভ দেখে আমরা বুঝতে পেরেছিলাম তোমরা একে অপরকে ভালোবাসো। তাই আমি আর তোমার আঙ্কেল মিলে তোমার মাম্মি পাপাকে সেটা জানাই আর তোমাদের বিয়ে ফাইনাল করি। মায়া সব শুনে রেহানের দিকে তাকায়। রেহান মায়াকে চোখ মারে। মায়ার চোখগুলো অটোমেটিক বড় হয়ে যায়। বাট খালামণি, আমি তো এই বিয়েতে রাজি না। মায়া মামনি, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি তো তোমার মাম্মি অ্যান্ড তোমাকে এই এতটুকু থেকে এত বড় করেছি, তাই তুমি তোমাকে যত বোঝো তার থেকে অনেক বেশি আমি বুঝি। মাম্মি প্লিজ, আমার কথাটা তো শোনো। আর কোনো কথা নয়। রিফতি মায়াকে জড়িয়ে ধরে কংগ্রেস জানায়। মায়াপু, তুমি তো আপুর থেকে একবার আমার ভাবি হয়ে যাও। উফ, কি মজা। মায়া চুপ করে আছে। রেহান সোফায় বসে আছে আর মায়ের দিকে তাকিয়ে আছে। আমিও দেখবো মায়া, এইবার তুই আমাকে কি করে ইগনোর করিস। ভেবেছিলাম কাল রাতে তোকে সব জানাবো, বাট তুই তো আমার কথা না শুনেই চলে গেলি। আচ্ছা শোনো না নীলু আপু, আমাদের ট্রেনের লেট হয়ে যাচ্ছে, এইবার আমাদের বের হতে হবে। ও হ্যাঁ, তাই তো। মাম্মি, আমিও তোমাদের সাথে যাব, প্লিজ আমাকে নিয়ে চলো। আশা, আমি বলি কি, তোমার মেয়েকে নিয়ে যাও। এমনিতে তো আর কয়েকদিন পরে তোমার মেয়ে আমাদের বাসায় পার্মানেন্টলি চলে আসবে, তখন আর মেয়েকে সহজে নিজেদের কাছে পাবে না। ওনার কথা শুনে সবাই হেসে দেয়। দেন রেহান আর তার পাপ্পা মিলে মায়া আর তার মাম্মি পাপ্পাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। মায়া ট্রেনে ওঠার আগে রেহান বলে, মায়া শুন, বাসায় গিয়ে আমাকে কল বা টেক্সট দিবি কেমন? অন্যদিকে নিলয় আজকে নেশাকে তার সাথে দেখা করতে বলে। কোথায় দেখা করব নিলয় ভাইয়া? অ্যান্ড কেন দেখা করব? সেটা কাল কলেজে আসলে দেখতে পাবে। এখন রাখছি, বাই অ্যান্ড সি ইউ এগেইন। নিলয় কল কেটে দেয়। মায়ের বাসায় চলে এসেছে অনেকক্ষণ হলো। রেহানকে এখনো কোনো কল বা টেক্সট দেয় নাই। অন্যদিকে রেহান মায়ের কলের জন্য ওয়েট করতে করতে একসময় নিজেই কল দেয়। অনেকবার রিং হওয়ার পর মায়া কল রিসিভ করে। হ্যালো, তোকে না বলেছি বাসায় পৌঁছে আমাকে কল দিতে? কল দিসনি কেন? কি হলো, চুপ করে আছিস কেন? বাসায় কখন গিয়ে পৌঁছেছিস? অনেক আগে। তাহলে কল দিসনি কেন? এমনি, এখন কথা বলতে ইচ্ছে করতেছে না, রাখছি বাই। মায়া, হ্যালো। মায়া, হ্যালো। মায়া কল কেটে দেয়। অন্যদিকে রেহান মারাত্মক রেগে যায়। শুধু একবার বিয়েটা হতে দে, তারপর সব সুখে আসলে বুঝে নেব। রেহান, তুমি কি সত্যি ভালোবাসো কি আমায়, নাকি সব মিথ্যে? পরের দিন কলেজের ছাদে নেশার সামনে নিলয় একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। আই লাভ ইউ নেহা, উইল ইউ ম্যারি মি? নেশা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে এখনো বিলিভ করতে পারছে না নিলয় নিজে তাকে প্রপোজ করছে। এমা, নিলয় ভাইয়া আপনি এটা কি বলছেন? আমি কি বলেছি শুনতে পাওনি, নাকি কানে তুলে দিয়েছিলে, কোনটা? না ভাইয়া, আমি সব শুনতে পেয়েও এন্ড কানে তুলেও দিয়ে দিনি। তাহলে বললে কেন আমি এসব কি বলছি? সত্যি তো বললাম, আপনি এসব কি বলছেন? আমি তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? বাট নিলয় ভাইয়া, আমি তো অন্য কাউকে ভালোবাসি। আহ নিলয় ভাইয়া, কি করছেন? আমার হাতে লাগছে। লাগার জন্য তো ধরেছি। কি বললে তুমি? হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসো তুমি? ইয়েস, আমি অন্য কাউকে ভালোবাসি। না, তুমি শুধু আমাকে ভালোবাসবে, আন্ডারস্ট্যান্ড? নো, আমি আপনাকে লাভ করব না। কি করবেন আপনি?
আমাকে না ভালোবাসলে আমি তোমাকে খুন করে ফেলবো। কি? আপনি আমাকে খুন করবেন? না, তোমাকে খুন করব না। তুমি আমাকে না ভালোবাসলে তুমি যাকে ভালোবাসবে তাকে খুন করে ফেলবো। নিলয় চলে যাওয়ার পর ছাদের চিলেকোঠা থেকে একজন বেরিয়ে আসে। তাকে দেখে নেশা আর হাসি থামাতে পারে না। দুইজন মিলে হুহা করে হেসে দেয়। নেশা, ওকে আর একটু নিজের লেজে ঘোরাও। হ্যাঁ, তা তো অবশ্যই করব। দুজন আবার অট্টহাসিতে মেতে ওঠে। মায়া তাদের বাসায় এসেছে আজকে 6 দিন হয়ে গেল। এই 6 দিন মায়া রেহানের সাথে একটু স্বাভাবিক হয়েছে। রেহান কল করলে সুন্দর করে কথাও বলে। সন্ধ্যাবেলায় মায়া বাইরে হাঁটতে বেরিয়েছে। নিজের শহরে রাতের বেলা হাঁটার মজাই আলাদা। মায়া ল্যাম্পপোস্টের আলোতেই নিজেই আপন মনে হাঁটতেছে। আচমকা একটা গাড়ি মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়া একটু রেগে লোকটাকে বলে, রাস্তায় গাড়ি নিয়ে বের হলে আপনাদের আর হুঁশ থাকে না নাকি? গাড়ি ড্রাইভ করার সময় চোখগুলো হাতে নিয়ে দেন, গাড়ি ড্রাইভ করেন, যত সব ফাউল লোক। কি আপনি এখানে কি করে এলেন মিস্টার খান? উফ মায়া, তুই এখনো আমার উপর রেগে আছিস নাকি? না, রেগে নেই। অ্যান্ড কেন এবার রেগে থাকবো? তাহলে এখনো মিস্টার খান আপনি এইসব বলছিস কেন? আমার ইচ্ছা তাই। বিয়ের পরে সব আমার ইচ্ছা হবে। আপনি এখানে এখন কেন এসেছেন? কাল তোকে আর খালামণি আঙ্কেলকে নিয়ে যেতে এসেছি। ও আচ্ছা, তাহলে বাসায় চলুন। রাতেই রেহান আর মায়া চাঁদের দোলায় বসে আধো পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না বিলাস করছে। রেহান মায়া হঠাৎ বলে ওঠে, জানিস মায়া, আমি না হঠাৎ তোর মায়ায় পড়ে গেছি। সেখান থেকে আমি আর উঠতে পারি না। সে মায়ায় পড়া থেকেও কখন যে তোকে ভালোবেসে ফেললাম আমি নিজেও জানি না। আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে। সত্যি বলছিস? সত্যি। পরের দিন মায়া আর তার মামি পাপ্পাকে নিয়ে রেহান খানবিলাতে চলে আসে। 2 দিন পর আজ মায়া আর রেহানের মেহেদি সন্ধ্যা। অনেক ঝকমক করে তাদের মেহেদি সন্ধ্যার অ্যারেঞ্জ করা হয়েছে। আজকে মায়ের সব ফ্রেন্ড, রেহানের সব ফ্রেন্ড এসেছে। নেশা নীলায়ও এসেছে। মায়া আর নেশা দুইজনই হলুদ লেহেঙ্গা পরেছে। মায়া রেহান স্টেজে বসে আছে। নিলয় আর ফাহাদ দুইজনেই একসাথেই নিলয়দের বাসায় ঢোকে। নিলয় তো নেশাকে দেখে হা করে তাকিয়ে আছে। নিলয়কেও কম সুন্দর লাগছে না। একটা ব্লু কালারের পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। কিছুক্ষণ মায়া আর রেহান সবাইকে উদ্দেশ্য করে বলে, রাত 8টায় একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে, বাট কাদের তা কিছু বলা হয়নি। মায়া হাতে মেহেদি পরে বসে আছে। হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। মায়া ভয় পাওয়ার পরিবর্তে একটু হেসে ওঠে, কজ সে জানে কেন লাইট অফ হয়েছে। অন্যদিকে নিলয়ের অবস্থা খুব খারাপ। একে তো তার টেনশনে মাথায় কাজ করছে না, কার এঙ্গেজমেন্ট পার্টি, তার উপরে এই অন্ধকার নেশাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সব লাইট অন হয়ে যায়। নিলয় এদিক ওদিক তাকায়, দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসছে। নিলয় সবার হাসি দেখে একটু বিরক্তি ভাব নিয়ে এসে সামনের দিকে তাকায়। তাকিয়ে তো নিলয় পুরোই থ। নেশা তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। নিলয় তাকাতে নেশা বলে ওঠে, I love you, Niloy. Do you love me? And you will marry me? নিলয় কিছু সময় চুপ করে থেকে বলে, Yes, I do love you and I will marry you. Really? নিলয় কখনো মিথ্যে কথা বলে না। তুমি যদি আমাকে লাভ না করো তাহলে ওই দিন বললে না কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই। তারপর নেশা নিলয়কে সব খুলে বলে। নিলয় যেদিন নেশাকে দেখা করতে বলে সেই দিন নিলয় কল কেটে যাওয়ার পর ফাহাদ নিলয়কে কল করে আর ফাহাদ নেশাকে নিলয় প্রপোজ করার কথা বলে। আর তখনই নেশা ফাহাদকে নিয়ে প্ল্যান করে মায়ের মেহেদি সন্ধ্যার দিন নিলয়কে সারপ্রাইজ দিবে, তাই নিলয়কে সেদিন মিথ্যা বলেছিল। নেশার কথা শুনে সবাই হাততালি দেয়। নিলয় নেশার দিকে তাকিয়ে আছে। আচমকা মিথিলা, লেজা, ফাহাদ বলে ওঠে, সবাই তো মিঙ্গেল হয়ে গেল, শুধু আমরা 3জনই সিঙ্গেল রয়ে গেলাম, কি আজব। ওদের 3জনের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। কি রে ভাই, সবাই প্রেম করে বিয়ে করে নিলি, বাট আমাদের কি হবে? আমরা তো এখনো একটা প্রেমও করতে পারলাম না। কথাগুলো লেজা মুখ গোমড়া করে বলেছে। ফাহাদ এসে লেজাকে বলে, বেবি নো টেনশন, আমি আছি না তোমার জন্য। এই হারামি,
কি তুই আমার জন্য আছিস? এটার মানে কি? হ্যাঁ, মানেটা হলো এখান থেকে আমি তোর সাথে প্রেম করব। এটা কি হলো? এইবার দেখি ফাহাদ আর লিজাও সেট হয়ে গেল। এইবার আমার কি হবে? আল্লাহ গো, আমার জন্য কাউকে পাঠাও আল্লাহ। আর কত সিঙ্গেল হয়ে থাকবো এই জীবনে, আর কত। মিথিলার কথা শুনে সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তখন ফাহাদ মিথিলার কাছে গিয়ে বলে, উফ বেবি, আমি কি বলেছি যে শুধু লিজার সাথে প্রেম করব? আমি তোমাদের দুইজনের সাথেই আছি। আমি তোমাদের দুইজনের জন্য সমান। এই খাটাস, শোন ফাহাদ, আমি না তোর মতো ছেলের সাথে রিলেশন করব না। আমার জীবনেও না রেহান আর নিলয় ভাইয়ার মতো কোনো রাজকুমার আসবে, বুঝলি? তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আমার থেকে আর বেটার কাউকে পাবি না। শোন না ফাহাদ, আমি তোর সাথে রিলেশন করব যদি তুই রাজি থাকিস। এই মা, এখানে দেখি আরেকটা প্রেম ট্রেলার চলছে। তা শুনি এবার কাদের প্রেমের কথা চলতেছে। রাফি আর অনিতা কথাগুলো বলতে বলতে রেহানের দিকে আসছে। আমার প্রেমের কথা চলতেছে রাফি, বাট কেউ রাজি হচ্ছে না। আহারে বেচারা, তোর আর এই জীবনে প্রেম করা হবে না। সবাই মিলে ফাহাদ মিথিলা লেজের সাথেও মজা করছে। মায়া অনিতার কাছে যায়। আনো শাকচুন্নি, তুই আসতে এত লেট করলি কেন? সরি ইয়ার, আরিশার জন্য লেট হয়ে গেছে। ও ভীষণ কান্নাকাটি করতেছিল তাই। মায়া অনিতার থেকে আরিশাকে নিয়ে বসে থাকে আর সবার সাথেই মজা করে। আজকের রাতটা সবার গল্প আর আড্ডা করে কেটে যাবে। মায়া অনেকবার ঘুমাতে চেয়েছে বাট পারেনি। সবাই মিলে ওকে জোর করে বসিয়ে রেখেছে। বেচারি সারা রাত না ঘুমিয়ে পার করে দিল। পরের দিন আজ মায়া আর রেহানের বিয়ে। সকাল থেকে নেশা অনিতা মায়াকে পাগল বানিয়ে ফেলেছে। অনিতা তো রীতিমতো মায়াকে বলতেছে, মায়াপুরি, আজকে তোমার বাসের 12টা না বাজিয়ে আমরা 13টা বাজাবো। শুধু আনিতা নয়, মায়ের সাথেও আমি আছি। প্লিজ মায়া, এভাবে তাকাস না, আমার ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, তোকে আর রাগাবো না। কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। এটা বলে অনিতা আর নেশা মায়ের রুমের দিকে বেরিয়ে যায়। মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওরা যাওয়ার পর মায়া ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে মায়ের রুম থেকে উপরে দাঁড়িয়ে সবাইকে দেখতেছে। সবাই অনেক ব্যস্ত। রেহান সোফায় বসে আছে আর সবাই তাকে নিয়ে মজা করছে। মায়া এইসব দেখে আবার নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা এসে মায়াকে কোণে সাজাতে। মায়া আজকে লাল লেহেঙ্গা পরেছে, গায়ে লেহেঙ্গার সাথেই ম্যাচিং জুয়েলারি, হাতে লাল চুড়ি, কপালে চোখে মোটা করে কাজলের টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে খোপা করে বেলি ফুলের মালা পরেছে। মায়াকে খুব সুন্দর লাগছে। মায়াকে সাজিয়ে নেশা রুম থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার সময় নীলা নেশার সামনে দাঁড়ায়, হাতে একটা প্যাকেটটা নেশার হাতে দিয়ে বলে, আজকে এগুলো পরে বিয়েতে আসবে। নেশাকে কিছু বলতে না দিয়ে নীলয় হন হন করে চলে যায়। নেশা ভেবাচেকায় নীলয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমা, এসব তো বইয়ের জিনিস, এগুলো নিলয় আমাকে দিল কেন? নেশা অনেক ভাবে, বাট বাধ্য হয়ে নীলয়ের দেওয়া লেহেঙ্গা আর জুয়েলারিগুলো পরে বিয়েতে আসে। নেশা মায়া দুইজনে একসাথে বিয়ের জায়গায় এসে বসে। নীলয় আর রেহান দুজনকে দেখে পুরাই থ। রেহান আর নীলয়কে অসম্ভব সুন্দর লাগছে। রেহান মায়ের সাথে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে আর নীলয় নেশার সাথে ম্যাচিং করা। নেশা মায়াকে রেহানের সাথে বসিয়ে পাশে গিয়ে দাঁড়ায়। কিছু সময় পর কাজী এসে মায়া আর রেহানের বিয়েটা পড়ায়। দুইজনে কবুল বলার পর নীলয় নেশার হাত ধরে কাজের সামনে এসে দাঁড়ায়। কাজী সাহেব, আপনার কাজ এখনো শেষ হয়নি, আরও একটা বিয়ে পড়ানো বাকি আছে। আরেকটা বিয়ে? সেটা কার বিয়ে নিলয়? নেশা, আমাদের বিয়ে। কিন্তু নিলয়? কোনো কিন্তু না নেশা। তারপর নেশা আর নীলয়ের বিয়েটা হয়ে গেল। ভাইয়া, আমাকে কিছু জানাওনি কেন যে আজকে তুমি নেশাকে বিয়ে করবে? সারপ্রাইজ ছোট ভাই, তোরা দুইজন মিলে তো আমাকে একটা সারপ্রাইজ দিলি, তাই আমি, রেহান আর মায়া মিলে তোদেরকে একটা সারপ্রাইজ দিলাম। মায়া রোহানও সবকিছু জানতো? ওরাও সব জানতো, বাট আমি ওদেরকে বারণ করেছি যাতে তোমাকে কিছু না জানায়। হঠাৎ সবার মাঝখান থেকে রিফাত খান আর সাইমন চৌধুরী বলে ওঠে, অবশেষে আমরা বেড়া থেকে বেয়াই হয়ে গেলাম। আর আমরা বোন থেকে বেয়ায়।
মায়া আর রেহান একদিকে আর নেশা আর নীলা অপর দিকে দাঁড়িয়ে আছে। দুইটা কাপলকে দারুণ মানিয়েছে। মায়া আর নেশা আচমকা একসাথে রেহান আর নীলয়কে বলে ওঠে, ভালোবাসো কি আমায়? ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালোবাসো কি আমায়? ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোমরা তো সবাই মিঙ্গেল হয়ে গেলে আর আমরা তিনজন সিঙ্গেল রয়ে গেলাম। তাই আমরা এখন তোমাদের চারজনের রোম্যান্স দেখবো বাসর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে। ওদের তিনজনের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে।